আগের দিন আমরা স্টার্ট করেছিলাম রেজোনেন্স কি। রেজোনেন্স কি আমি আরেকবার বলে নিই, তাই কথা কিন্তু হচ্ছে কথা। রেজোনেন্স এরকম বলা হয়েছিল, পাই কি ছিল বলা হয়েছিল, পাই পাই যে লোকালিটি। আমি আগের দিন লাস্ট শেষ করেছিলাম ফেনলের রেজোনেন্স দিয়ে শেষ করেছিলাম কাজটা। বলো তো ফেনলের রেজোনেন্স হয় না হয় না? হয়। দেখাতে পারবে ফেনলের যে রেজোনেন্স হয় করে করে? বা ফেনলের রেজোনেন্স কেন হয়, রেজোনেন্স হওয়ার কন্ডিশন কি ছিল, কখন বুঝবো রেজোনেন্স হয়? আমরা এরকম বলেছিলাম, যদি কোনো কার্বনের পাই বন্ড থাকে তার ঠিক পাশের অ্যাটমে লোন পেয়ার থাকে বা প্লাস চার্জ থাকে বা মাইনাস চার্জ থাকে অথবা আরেকটা পাই বন্ড থাকে, সেখানে রেজোনেন্স হয়। রেজোনেন্স এইভাবে দেখানো হয়েছিল, এই লোন পেয়ার গুলো এখানে আসে, এটা উঠে এখানে যায়, তারপরে স্ট্রাকচারটা কি পাই, এটা ডাবল বন্ড OH মাথায় প্লাস মাইনাস এরকম। তারপরে বলো তো অ্যারোটা কেমন ছিল, এই মাইনাসটা আবার এখানে আসতো, এই বন্ডটা উঠে এর মাথায় যেত। এরকম ভাবে আমরা পাঁচটা টোটাল স্ট্রাকচার করেছিলাম। আজকে রেজোনেন্স নিয়ে আরো বেশ কিছু প্রবলেম আমরা করি। চলো আজকে আরেকটা স্ট্রাকচার নিই, তারও রেজোনেন্স করি। তোমরা বেনজিন রিং লেখো, তার উপরে একটা ক্লোরিন দিয়ে দাও, লেখো বেনজিনের উপরে ক্লোরিন দিয়ে দাও। না, এর নাম হচ্ছে ক্লোরোবেনজিন, মানে অ্যালকোহল না এটা। হ্যাঁ, ক্লোরিন দিলাম বেনজিনের উপরে, কি নাম? ক্লোরোবেনজিন। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, ক্লোরিনের কাছে কি লোন পেয়ার আছে? আজকে খুব ধীরে ধীরে পড়াবো, স্লো পড়াবো। ক্লোরিনের কাছে কি লোন পেয়ার আছে? এটা কি করে বুঝে যে কার কাছে লোন পেয়ার আছে কার কাছে নেই? সেটা ওই অক্টেট থিওরি দেখে দেখে বোঝে। তুমি লক্ষ্য করে দেখবে ক্লোরিনের শেষ কক্ষে ভ্যালেন্স শেলে ইলেকট্রন কটা আছে? 7টা। এবারে ক্লোরিনের কাছে যদি ভ্যালেন্স শেলে এরকম 7টা ইলেকট্রন থাকে, কটা লিখলাম, 6টা একে 7টা। তো ক্লোরিন এখানে কটা বন্ড করেছে? মাত্র একটা। তার মানে ও তো একটা ইলেকট্রন ইউজ করে মাত্র বন্ড করেছে, বাকিগুলো কোথায়? ওর কাছে রয়ে গেছে। আমি লিখি না লিখি ওর কাছে আছে, সেটা তোমাদেরকে আগে বুঝতে হবে যে ক্লোরিনের কাছে কি এক্সট্রা ইলেকট্রন আছে, আছে না নেই? আছে। যদি থাকে তাহলেই ও রেজোনেন্সে পার্টিসিপেট করবে। তাহলে রেজোনেন্স হবে কি হবে না সেটা দেখে বোঝার কোনো কোনো ব্যাপারই না। তুমি শুধু দেখবে যে অ্যাটমটা ডাবল বন্ডেড, যেমন এখানে কোন অ্যাটম ডাবল বন্ডেড এটা না, তার পাশেরই ক্লোরিন আছে যার কাছে কিনা লোন পেয়ার আছে। সো এই লোন পেয়াররা রেজোনেন্স করবে। কিভাবে করবে দেখো এবারে। লোন পেয়ারের কাজই হচ্ছে সে রিং এর দিকে যায়, লোন পেয়ার থেকে অ্যারো রিং এর দিকে আমরা দেব, এইভাবে দেব। এখান থেকে অ্যারো এর উপরে দিলাম, এই পাই বন্ড গুলো খুলে এর মাথায় উঠলো, আমি অ্যারোটা দেব, স্ট্রাকচারটা তোমরা বানাবে। আচ্ছা আমি একটু বলে দিই কিভাবে বানাতে হয়। এই পাই বন্ড যখন এখানে আসলো, ক্লোরিন আর কার্বনের মধ্যে যেটা সিঙ্গেল ছিল সেটা আর সিঙ্গেল হবে না, সেটা হয়ে যাবে ডাবল। এই পাই বন্ডটা খুলে এর মাথায় গেছে, এর অর্থ এই বন্ডটা আর ডাবল থাকবে না, সিঙ্গেল। এই কার্বনের মাথায় লিখবো মাইনাস, ক্লোরিনের মাথায় লিখবো প্লাস। প্লাস মাইনাস লেখার কারণটা কি? ইলেকট্রন যদি চলে যায় কারো কাছ থেকে, তার ডেফিসিয়েন্সি হয়ে যায়, প্লাস লেখে। তাহলে ইলেকট্রন এর কাছ থেকে চলে গেছে বলে প্লাস, আর এখানকার ইলেকট্রন গুলো এই কার্বনের মাথায় উঠেছে বলে এর মাথায় মাইনাস। পরের স্ট্রাকচারটা দেখো তো কি হওয়া উচিত তাহলে। পরের স্ট্রাকচার হবে এরকম, এটাকে মাইনাস করো, এই ডাবল বন্ড Cl তার মাথায় প্লাস। এটা গেল একটা স্ট্রাকচার, এটা গেল একটা স্ট্রাকচার। এবার আরো রেজোনেন্স হবে কিনা সেটা বুঝি। এটা ডাবল বন্ডেড কার্বন, তার পাশে মাইনাস আছে, এই মাইনাসটাও তো আসতে পারে, এই মাইনাসটা আসলো, এটা উঠে এর মাথায় গেল। পরের স্ট্রাকচারটা লেখা সম্ভব আমাদের দ্বারা? সম্ভব। লেখা ট্রাই করো। যতক্ষণ না রেজোনেন্স একা একা পারবো করতে, ততক্ষণ কিন্তু কিছুই করা যাবে না। পরেরটা কে বলবে আমাকে? মাইনাসটা নিচে, একদম ঠিক ধরেছে, মাইনাসটা নিচে, এটা যেমন আছে থাক। ডাবল বন্ড ক্লোরিন লিখে প্লাস করে দিলাম, আমি লিখলাম একবারে, তোমরা নিজেরা বুঝে বুঝে লেখো যে এটা ঠিক না ভুল লিখলাম।
এই মাইনাসটা এখানে এসছে, তার মানে এই জায়গায় ডাবল বন্ড দিলাম, এই পাই বন্ডটা খুলে এর মাথায় গেল, এর মাথায় মাইনাস। বলো তো নেক্সট স্ট্রাকচার তোমরা সাজেস্ট করো, অ্যারোটা কোন দিক থেকে কোন দিকে যাবে নেক্সট স্ট্রাকচারে? নিচের থেকে এই বন্ডের উপরে অ্যারো যাবে, এই পাই বন্ডটা খুলে এর মাথায় যাবে। রেজোনেন্স আমি অনেক সময় দিই প্রত্যেকবার। পরেরটা স্ট্রাকচার হবে এরকম, মাইনাসটা গেল এখানে এরকম, এটা ডাবল বন্ড Cl প্লাস, Cl প্লাস। বুঝলাম? লাস্ট স্ট্রাকচার বলো অ্যারো কোন দিকে দেব? বলো। এই মাইনাসটা আসবে এর মাথায়, এটা উঠে এর মাথায়। ফাইনাল স্ট্রাকচার হবে এটা সিঙ্গেল বন্ড Cl হয়ে গেল, ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড। এই টোটাল 5খানা রেজোনেটিং স্ট্রাকচার ওর পাওয়া যাবে। ডান সবা? সর্ব? হুম। এবারে লক্ষ্য করে দেখো, আশা করি হয়ে গেছে তোমাদের। বাড়িতে তোমাদের করতে বলেছিলাম না প্র্যাকটিস, কয়েকটা স্ট্রাকচার ধরে ধরে এরকম ভাবে নিজেরা ট্রাই করবে রেজোনেন্স করা যায় কিনা। এবার লক্ষ্য করো, ক্লোরিন যে রেজোনেন্স করলো, এই রেজোনেন্সের ফলে বেনজিন রিং এ ইলেকট্রন ডেনসিটি বাড়লো নাকি কমলো? বাড়লো। কি করে বুঝলাম বাড়লো? কারণ রিংটার উপরে দেখেছো মাইনাস মাইনাস হয়ে আছে, মাইনাস মাইনাস মাইনাস। তো এই রেজোনেন্স যেহেতু বেনজিন রিং এ ইলেকট্রন ডেনসিটি বাড়ায়, আগের দিন প্রথম দিন আমি তোমাদেরকে যখন ইন্ডাকটিভ এফেক্ট পড়ালাম, আমি বলেছিলাম ইন্ডাকটিভ এফেক্ট দু রকমের হয়, মনে আছে? বলো তো ইন্ডাকটিভ এফেক্ট কি কি রকম বলেছিলাম? একটাকে বলেছিলাম প্লাস আই এফেক্ট, আরেকটাকে বলেছিলাম মাইনাস আই। বলতো প্লাস কখন ছিল, মাইনাস কখন ছিল? যখন সিগমা ইলেকট্রন গুলোকে পুশ করতো কেউ, সেটা প্লাস। সিগমা ইলেকট্রনকে কেউ যদি টানতো, সেটা মাইনাস। এখানেও একই গল্প। পাই ইলেকট্রন গুলো কেউ যদি অন্যের দিকে পুশ করে, যেমন এখানে কি করছে, পুশ করছে না টানছে? পুশ। পুশকে অলওয়েজ আমরা এখানে প্লাস দিয়ে বোঝাই। এখানে যেহেতু ইলেকট্রন গুলোকে ওরা পুশ করে রিং এর দিকে, রিং এ ইলেকট্রন ডেনসিটি বাড়ায়, এই রেজোনেন্সটার নাম দেয়া হয় প্লাস আর এফেক্ট। রেজোনেন্স এফেক্ট বলে এটাকে। কোন কোন বইতে এটাকে আবার মেসোমেরিক এফেক্টও বলে। কোন কোন বইতে লেখা থাকে প্লাস এম এফেক্ট। প্লাস আর প্লাস এম একই কথা। প্লাস কখন বুঝতে হবে, ইলেকট্রন যদি কেউ বেনজিন রিং এর দিকে দেয়, তাতে ইলেকট্রন ডেনসিটি যদি রিং এর বাড়ে, তারা সবাই প্লাস আর এফেক্ট শো করছে। এখন অনেক গ্রুপ আছে, কারা কারা প্লাস আর শো করবে সেটাও বুঝে নিতে হবে আমাদেরকে। বোঝার একটাই লজিক, তুমি দেখবে লোন পেয়ার আছে, মাইনাস চার্জ আছে কিনা। লোন পেয়ার মাইনাস চার্জ দুটোর মধ্যে যে কোনোটা যদি ওদের কাছে থাকে, তারা রিং এ ইলেকট্রন দেবে, তারা অবশ্যই প্লাস আর এফেক্ট শো করবে। আমি আরেকটা এক্সাম্পল দিই, আগের দিন দিয়েছিলাম। বেনজিন রিং ড্র করো, তার উপরে NH2 দাও, বেনজিন রিং এর উপরে NH2 দাও। প্রথমে বুঝতে হবে নাইট্রোজেন এর কাছে লোন পেয়ার আছে নাকি নেই। এবার এই প্রশ্নের উত্তর তোমরা দেবে। নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে কি নেই? আছে। কি করে বুঝলাম লোন পেয়ার আছে? নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে টোটাল 5টা ইলেকট্রন থাকে, তাই না? নাইট্রোজেন একটা বন্ড এদিকে করেছে, দুটো বন্ড এদিকে করেছে, তাহলে কটা বন্ড করেছে টোটাল? 3টে। আমরা মনে মনে 3টে ইলেকট্রনকে বন্ড করিয়ে ফেললাম। এর পরেও কি ইলেকট্রন আছে না নেই? কটা আছে? দুটো মানেই তো লোন পেয়ার। তাই নাইট্রোজেনের কাছে অবশ্যই লোন পেয়ার আছে। তাই নাইট্রোজেন তার লোন পেয়ার দিয়ে ইলেকট্রন বেনজিন রিংকে দেবে। এর এফেক্টটার নাম দেব প্লাস আর এফেক্ট। তার মানে গ্রুপ মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, গ্রুপ দেখলেই বুঝবো যে কারা প্লাস আর দেখাতে পারে, কারা মাইনাস আর দেখাতে পারে। আমি এখনো মাইনাস আর এর এক্সাম্পল দিইনি, শুধু প্লাস আর দিয়ে গেছি, মাইনাস আরও দেবো আজকে। তোমরা চিনতে পারবে প্লাস আর এফেক্ট কারা দেখায়। কারা দেখায়, লজিকটা কি? যারা লোন পেয়ার অন্যকে দেয়, অন্যকে মানে বেনজিন রিংকে দেয়। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি প্লাস আর এর এক্সাম্পল। বেনজিন রিং লেখো সবাই। বেনজিন রিং এর উপরে কি দিলাম? OH। এটা তোমাদেরকে বলতে হবে এর এফেক্টটা কি হবে, প্লাস আর নাকি মাইনাস আর। প্লাস আর, কে জনের দিক থেকে বললো প্লাস আর, বিভোর বলেছে প্লাস আর, বাকিরা প্লাস আর না মাইনাস আর?
শিওর প্লাস আর, লজিক দাও কেন প্লাস আর? অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে, বিষয়টা কি এবার একটু ইজি হচ্ছে না? প্লাস আর এরা দেখাবে। আচ্ছা এখন শুধু লোন পেয়ার থাকলে না, এমনও হতে পারতো আমি বেনজিন রিং নিলাম, তার উপরে ও মাইনাস লিখলাম। বলে রাখি এই ফেনল থেকে হাইড্রোজেনটাকে যদি এইচ প্লাস হিসেবে সরিয়ে নেওয়া যায়, তাহলে যে আয়নটা পাই এর নাম ফেনক্সাইড আয়ন। রিপিট করছি কথাটা, ফেনলের হাইড্রোজেনকে সরিয়ে দিয়েছি, যে অ্যানায়নটা পেয়েছি এর নাম ফেনক্সাইড আয়ন। বলতো ফেনক্সাইড আয়নের এফেক্টটা কেমন ধরবো, মাইনাস আর না প্লাস আর? আবার প্লাস আর, মাইনাস আছে, সো মাইনাস আর লোন পেয়ার যাই থাকবে এফেক্ট হবে প্লাস আর। এবার অন্য একটা এক্সাম্পলে যাব, তোমরা এক্সাম্পলটা লেখো, বেনজিন রিং লেখো, বেনজিন রিং এর উপরে NO2 লেখো। বেনজিনের উপরে NO2, এই কম্পাউন্ডটার নাম নাইট্রোবেনজিন। কি নাম? কারণ NO2 কে বলে নাইট্রো গ্রুপ, নিচে বেনজিন আছে, নাম নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনের স্ট্রাকচারটা আগে আঁকবো। তোমরা ছাত্ররা যেটা ভাবে, একটু আগে আমি দেখালাম না অ্যানিলিন, একটু আগে আমরা অ্যানিলিন এঁকেছিলাম, অ্যানিলিন এঁকে বলেছিলাম যে ও কি এফেক্ট দেখাবে বলো। ছাত্ররা যেটা জানে, নাইট্রোজেন থাকা মানেই ও লোন পেয়ার আছে, তাহলে এফেক্ট ও দেখাবে প্লাস আর। এটা ছাত্ররা জানে, আমি জানি, অনেকের সাথে কথা বলেছি তো ওরা তাই বলে। নাইট্রোজেন থাকা মানেই প্লাস আর না, দেখে নিতে হবে নাইট্রোজেনের কাছে লোন পেয়ারটা আছে কিনা। এখানে নাইট্রোজেন কটা বন্ড করে আছে? 3টে বন্ড, ওই জন্য লোন পেয়ার প্রেজেন্ট। নাইট্রোতে জানো নাইট্রোজেন কটা বন্ড করে আছে? 4টে বন্ড করে আছে। আমি দেখাচ্ছি কিরকম 4টে বন্ড করে আছে, অ্যাটেনশন দিও। একটা ডাবল বন্ডেড ও, আরেকটা কোঅর্ডিনেট বন্ড ও। এবার ওর 4টা বন্ড যদি হয়, কোথায় আছে ওর লোন পেয়ার? নেই। কথাটা বোঝা গেছে? তার মানে নাইট্রোবেনজিনে নাইট্রোজেনের মাথায় কোনো লোন পেয়ার নেই। এবার লোন পেয়ার যদি না থাকে, ও ইলেকট্রন দেবে কেমন করে? অর্থাৎ ও তো কোনোভাবেই প্লাস আর দেখাবে না। তাহলে কি করবে? মাইনাস আর। মাইনাস আর কিভাবে দেখাবে সেটা বোঝো। মাইনাস আর দেখানোর লজিকটা হচ্ছে, যে অ্যাটমটা সরাসরি রিং এর সাথে যুক্ত, তার কাছে প্রথম কন্ডিশন লোন পেয়ার মাইনাস চার্জ এইসব থাকা যাবে না। কি কন্ডিশন? লোন পেয়ার মাইনাস মাইনাস চার্জ থাকা যাবে না। আর কি হতে হবে? ও যার সাথে যুক্ত সে ওর চেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ হতে হবে এবং মাল্টিপল বন্ডেড হতে হবে, মানে ডাবল হতে পারে, ট্রিপল হতে পারে। তাতে সুবিধে কি দেখো, অক্সিজেন নাইট্রোজেন বলো তো মোর ইলেকট্রোনেগেটিভ কে? তো ও কি করে, এই পাই ইলেকট্রন গুলোকে ওর দিকে টানে, কারণ দেখো যে বেশি ক্ষমতাশালী সেই তো ইলেকট্রনকে টানবে। ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি নাইট্রোজেন থেকে, পাই ইলেকট্রন গুলোকে অক্সিজেন নিচের দিকে টানে। এবার এইটা মনে মনে ভাবো, পরে আমরা চার্জ বসাবো, এ যদি পাই ইলেকট্রন গুলো ওর দিকে টানে, কার মাথায় মাইনাস হওয়া উচিত, কার মাথায় প্লাস হওয়া উচিত? অক্সিজেনের মাথায় মাইনাস হওয়া উচিত, নাইট্রোজেনের মাথায় প্লাস হওয়া উচিত। নাইট্রোজেন কিন্তু প্লাস থাকতে চাইবে না। ইলেকট্রোনেগেটিভ যারা, তারা কখনো প্লাস থাকতে চায় না। তখন নাইট্রোজেনের একটাই অপশন, যে ওর প্লাস থাকার থেকে এই রিং এর ইলেকট্রন গুলো ও নিজের দিকে টানবে। নাইট্রোজেন যখন দেখলো অক্সিজেন ক্ষমতাশালী বেশি, ও ইলেকট্রন নিয়ে চলে গেল, নাইট্রোজেন তখন এই পাই ইলেকট্রন গুলোকে নিজের দিকে টানলো। টানার পরে সিচুয়েশনটা দেখো কি হয়। টানার পরে সিচুয়েশন, এখানের কার্বনটা হয়ে গেল প্লাস, এই নাইট্রোজেন নাইট্রোজেন বন্ড হয়ে গেল ডাবল বন্ড, এদিকটা সিঙ্গেল বন্ড মাইনাস, এদিকটা কোঅর্ডিনেট বন্ডেড ও, বাকিগুলো যেমন আছে থাকবে। আগের বারের সাথে যদি এবারে কম্পেয়ার করো, আগের বার রেজোনেন্সের প্রথম স্টেপ দেখানোর পর দেখেছিলে না মাইনাস হচ্ছিল, এবারে দেখলে বেনজিন রিং এর কার্বন গুলো মাইনাস হচ্ছে না, উল্টো কি হচ্ছে, প্লাস হচ্ছে। তাহলে ইলেকট্রন ডেনসিটি বেনজিন রিং এ বাড়ে না কমে? কমে। এই এফেক্টটার নাম দেব মাইনাস আর এফেক্ট। টানার জন্যই মাইনাস আর। এই রেজোনেন্সটা আরো কন্টিনিউ হবে। কিভাবে হবে দেখো, এই পাই বন্ড আবার এদিকে যাবে, নেক্সট স্ট্রাকচারটা বানাবো এরকম, নেক্সট স্ট্রাকচারটা বানাবো এরকম, এই 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 কার্বনটাকে প্লাস করলাম, ডাবল বন্ড এন মাইনাস ও কোঅর্ডিনেট। বলো তো নেক্সট স্ট্রাকচার কি হওয়া উচিত? এই পাই এখানে আসবে,
এটা হয়ে গেল প্লাস ডাবল বন্ড এন মাইনাস কোঅর্ডিনেট ও। দেন লাস্ট স্ট্রাকচার, এ আবার ফেরে এটা আবার এখানে আসে, ফাইনালি এই সিঙ্গেল বন্ড এই ডাবল বন্ডেড এন কোঅর্ডিনেট বন্ডেড ও, কাজ শেষ। নাইট্রো কোন ক্যাটাগরিতে ফেললাম তাহলে, মাইনাস আর না প্লাস আর? মাইনাস আর। তোমরা লজিকটা বুঝেছো কেন ওকে মাইনাস আরে ফেললাম? আদ্রিয়ান, হে ভগবান এতক্ষণ ধরে কি বোঝালাম ও না বলে দিল। বাকিরা কে কে বোঝেনি ওকে কেন মাইনাস আরে ফেললাম? ভাই হাত তোলো, নাইট্রো কেন মাইনাস আর? কে কে বোঝেনি হাত তোলো। আদ্রিয়ান তো বলে দিয়েছো বোঝেনি, আর কেউ বুঝেছো? যে যে বুঝেছো হাত তোলো তো। নাইট্রো কেন মাইনাস আর? তাহলে আদ্রিয়ান বাদ দিয়ে বাকি সবাই হাত তুললো, সবাই তার মানে বুঝেছে। আচ্ছা আদ্রিয়ান তোমাকে আমি আবার বলি, মাইনাস আর মানে রিং থেকে ইলেকট্রন তুলে নেবে, প্লাস আর মানে নিজের ইলেকট্রন রিংকে দেবে। আমি যে রেজোনেন্সটা করলাম তাতে তোমার কি মনে হয় দেখে, ইলেকট্রন রিংকে দেয়া হয়েছে না রিংকে তোলা হয়েছে রিং থেকে? ইলেকট্রন রিং থেকে নেওয়া হয়েছে, তার জন্য মাইনাস আর। সেটা তো বোঝাই যাচ্ছে যে রিং এর কার্বন গুলো প্লাস প্লাস হয়ে আছে, প্লাস হওয়া মানে কি ওর থেকে ইলেকট্রন নিয়ে নেওয়া হয়েছে। যদি এদের মাঝে মাইনাস মাইনাস থাকতো তার মানে ইলেকট্রন দেয়া হয়েছে। পুশ করাকে প্লাস বলি, ইলেকট্রন উইথড্র করাকে মাইনাস বলি। তাই NO2 কে বলবো মাইনাস আর এফেক্ট শো করে। আর এর আগে যে তিনটে গ্রুপ দেখালাম, NH2 দেখালাম, তারপরে আর কি কি দেখালাম, OH দেখালাম, আর কি দেখালাম, ক্লোরিন দেখালাম, ওরা প্লাস আর এফেক্ট শো করে। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। মনে করো আবার বেনজিন রিং লেখো, বেনজিন রিং এর উপরে সায়ানাইড লেখো CN, বেনজিন রিং এর উপরে সায়ানাইড লেখো CN মাইনাস, হ্যাঁ না সায়ানাইড বলিনি আগে, আগের দিন NH2 বলেছিলাম। হ্যাঁ লিখেছো সায়ানাইড, আচ্ছা খুব মনোযোগ দিও। আমি মাইনাস আর দেখানোর শর্ত যেটা বলেছিলাম সেটা এখানে অ্যাপ্লাই করব। কেউ কি জানো সায়ানাইড গ্রুপটা দেখতে কেমন? দেখতে মানে আমি একদম স্ট্রাকচারটা ভেঙে লিখতে বলছি। সি ট্রিপল বন্ড এন, ও বলেছে সি ট্রিপল বন্ড এন। আমি স্ট্রাকচারটা একটু লিখি, সবাই দেখো ভেঙে লিখলাম। কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেন, আসলে ওপরে লিখলাম কারণ কি জানো, চাইলে আমি পাশেও লিখতে পারতাম, কিন্তু কার্বন যেহেতু sp হাইব্রিডাইজড, sp হলে স্ট্রাকচারটা লিনিয়ার হয় না, তাই লম্বা করে লিখেছি। এবারে বলো প্রথম কথা, কার্বনের মাথাতে কি লোন পেয়ার আছে? একদম কনফিডেন্টলি বললে না, তাই না? ঘাবড়ে ঘাবড়ে যাচ্ছ কেন? যেটা সত্যি তো কনফিডেন্টলি বলবো, হ্যাঁ নেই। কেন নেই? ও বলেছেন না, কিন্তু বাকিরা দেখলাম খুব কনফিডেন্সের নেই। চারটে ভ্যালেন্সি চারটে পর্যন্ত করা আছে, এইভাবে বুঝতে হয়। তুমি মুখস্থ করে কিন্তু পারবে না মুদ্রাতে অর্গানিক, অর্গানিকে একটু বুদ্ধি খাটাতেই হবে। কার্বনের মাথায় আমি জিজ্ঞেস করলাম লোন পেয়ার আছে কিনা, তোমাদের অ্যান্সার দেওয়া উচিত না স্যার নেই, কনফিডেন্সের সাথে। কেন নেই? কার্বনের চারটা ভ্যালেন্সি হয়, চারটা ভ্যালেন্সি ফিল আপ আছে, কোথায় লোন পেয়ার থাকবে? লোন পেয়ার নেই। দ্বিতীয় প্রশ্ন, কার্বন যার সাথে যুক্ত সে ওর চেয়ে মোর ইলেকট্রোনেগেটিভ না লেস ইলেকট্রোনেগেটিভ? মোর ইলেকট্রোনেগেটিভ। এবং মাল্টিপল বন্ড আছে কিনা? হ্যাঁ, তার মানে এর ওই কন্ডিশনের মধ্যে পড়ছে, ও রিং থেকে ইলেকট্রন উইথড্র করবে। আমি দেখাবো করে, কিন্তু না করেও আমরা বলতে পারি এটা মাইনাস আর এফেক্ট শো করবে। যদি বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো না, তোমার পড়াশোনার লোড অনেক কমবে। কারণ এরকম মাইনাস আর গ্রুপ হয়তো আছে 20খানা, 20খানা কি মুখস্থ করা সম্ভব? কিন্তু আমি তোমাদের তিনটে জিনিস দেখতে বলেছি। এক, ওই অ্যাটমের উপর লোন পেয়ার আছে কিনা নেই, যদি না থাকে ও যার সাথে যুক্ত সে মোর ইলেকট্রোনেগেটিভ এবং মাল্টিপল বন্ডেড আছে কিনা। এইটুকু কন্ডিশন যদি ধরে ফেলতে পারো, চোখ বন্ধ করে বলে দেবো এ মাইনাস আর এফেক্ট শো করবে। বোঝা গেছে? তাহলে ও মাইনাস আর শো করবে না করবে না? করবে। কিভাবে করবে দেখবে? আগের নিয়ম এখানেও অ্যাপ্লাই করবে। বলতো প্রথম অ্যারো কোন দিক থেকে কোন দিকে যাবে? ওই যে যে বেশি তড়িৎ ইলেকট্রোনেগেটিভ সে ইলেকট্রন টানলো, সঙ্গে সঙ্গে এ ইলেকট্রন টানবে। তারপরে স্ট্রাকচার তো আমি শিখিয়েছি করা। এই কার্বন হয়ে যাবে প্লাস, এটা তখন ডাবল বন্ড, এটা ডাবল বন্ড, এর মাথায় মাইনাস, বাকিগুলো সেম ভাবে অ্যারো দিয়ে 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 যাবে। আমি আর রেজোনেন্স করিয়ে সময় নষ্ট করি না। দেন আরেকটা গ্রুপের এক্সাম্পল দিচ্ছি, বেনজিনের উপরে CHO, বেনজিনের উপরে CHO,
CH2 গ্রুপটাকে কি বলে গো? অ্যালডিহাইড। ভেরি গুড, অ্যালডিহাইড। কেউ অ্যালডিহাইড কে ভেঙে লিখতে পারো? পারি। সি, সি এর সাথে ডাবল বন্ডেড ও আর একটা হাইড্রোজেন আছে। আমি চাইছি সবাই অ্যালডিহাইড কে ভেঙে লেখো, সবাই অ্যালডিহাইড কে ভেঙে লেখো। সি, তার সাথে হাইড্রোজেন, ডাবল বন্ডেড ও। এটা নিয়ে আমি একটাও কথা বলবো না, তোমাদের বলতে হবে এ মাইনাস আর দেখাবে না প্লাস আর দেখাবে। মানে আমি এতক্ষণ মাইনাস আর পড়াচ্ছিলাম সেই জন্য, নাকি কোনো লজিকে পড়লো না? লজিকে পড়লো। কার্বনে 4 ভ্যালেন্সি আছে আর কার্বন ডাবল বন্ড অক্সিজেন আছে, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ। এটাও কোন এফেক্ট দেখাবে তাহলে? মাইনাস আর। এই তো বুঝে গেছো, মাথায় ঢুকছে না? ঢোকা উচিত। আবার বেনজিন রিং, তার উপরে এবারে এই গ্রুপটা নিলাম, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, চলো বলো দেখি এটা কোন এফেক্ট দেখাবে? মাইনাস আর। বুঝে গেলাম। মাইনাস আর কটা এক্সাম্পল পেলে তোমরা? নাইট্রো, সায়ানাইড, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, আছে তো আরো প্রচুর, এস্টার, অ্যাসিড ক্লোরাইড। তো আমি আর দেখাচ্ছি না, স্ট্রাকচার দেখবো আর বলবো। প্লাস আরো এরকম অনেক পেয়েছি, নাইট্রো, OH মাইনাস, Cl মাইনাস, ইভেন যে কোনো অ্যালকাইল গ্রুপ। দেখাই একটা এক্সাম্পল। স্যার মাইনাস আর প্লাস আর এফেক্টের মধ্যে রেজোনেন্স যখন করব, এই প্লাস আর মাইনাসের তো ডিফারেন্স আছে। না, আর তো কিছু ডিফারেন্স নেই। যখন প্লাস আর দেখাবো রিং এর দিকে ইলেকট্রন আসবে, মাইনাস মাইনাস হয়ে যাবে। প্লাস আর করা মানে, সরি উল্টো বললাম, হ্যাঁ প্লাস আর বললে তো প্লাস আর করা মানে দেবে বেনজিনের রিং গুলো মাইনাস মাইনাস হবে, মাইনাস আর মানে ইলেকট্রন টানবে, ওগুলো প্লাস প্লাস হবে। আচ্ছা, আরেক ধরনের গ্রুপের কথা বলি, যেটা হলো অ্যালকাইল গ্রুপ, CH3 অ্যালকাইল গ্রুপ। আগের দিন যারা ক্লাসে ছিলে তারা জানে অ্যালকাইল গ্রুপের হাইপার কনজুগেশন হয়, মনে আছে? আমি এরকম বলেছিলাম, একটা প্রশ্ন দিয়েছিলাম, এরা সবাই প্রশ্নটার উত্তর দিয়েছিল। আমি বলেছিলাম ইথাইল বেনজিন আর এর নাম ছিল টলুইন, মনে আছে? আমার প্রশ্ন ছিল ইথাইল বেনজিন আর টলুইনের মধ্যে কে বেশি স্টেবল। তোমরা অ্যানসার দিয়েছিলে সবাই, কে স্টেবল বলেছিলে বেশি? টলুইন বেশি স্টেবল বলেছিলে। আজকে কারণ বলো তো কেন টলুইন স্টেবল বেশি? আগের দিনও বলেছিলাম, তোমরা প্রশ্নটার উত্তর তোমরাই দিয়েছিলে। টলুইন বেশি স্টেবল কেন? না আজকে না পারলে তো হবে না। হ্যাঁ, মানে দিয়ে না 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 না, হ্যাঁ ও বলতে চাইছে আলফা হাইড্রোজেনের সংখ্যা। আমরা বলেছি একদম, আমরা বলেছিলাম যার আলফা হাইড্রোজেন যত বেশি, তার হাইপার কনজুগেশন তত বেশি, সে তত বেশি স্টেবল। আলফা হাইড্রোজেন যারা আজকে আগের দিন ছিলে না, শুনে নাও। ডাবল বন্ড কার্বনের পাশের কার্বনটাকেই সবসময় আলফা বলে। এখানে আলফা হাইড্রোজেন কটা আছে? 3টে। এখানে আলফা হাইড্রোজেন আছে 2টো। তো যার আলফা হাইড্রোজেন বেশি, তার হাইপার কনজুগেশন বেশি, স্টেবিলিটি বেশি। আগের ক্লাসের লিংকটা আমি পাঠাবো, ওটা তোমরা দেখবে। এবারে এই যে হাইপার কনজুগেশন করে, সেটা আমি আরেকবার দেখাই কিভাবে করে হাইপার কনজুগেশন। টলুইনের হাইপার কনজুগেশন আমরা আরেকবার দেখাই। দেখো টলুইনের হাইপার কনজুগেশন, একটা হাইড্রোজেনকে আলাদা করে লিখলাম, হাইপার কনজুগেশন দেখাচ্ছি, একটা হাইড্রোজেনকে আলাদা করে লিখলাম। এই বন্ড ইলেকট্রন গুলো এখানে আসুক, এটা উঠে মাথায় যাক। দেখো রেজোনেন্স প্লাস আর যেমন দেখিয়েছিলাম না, কি রে কি ব্যাপার? হ্যাঁ লেট তো হয়েছে, আচ্ছা ঠিক আছে বলো, এর সাথে এটাই বড় ব্যাপার। হ্যাঁ, আমার আরেকটা দেখেছো, এই সিগমা ইলেকট্রন গুলো এখানে আনলাম, এই পাই ইলেকট্রন গুলো তুললাম, তারপরে এটাকে মাইনাস করো, ডাবল বন্ড CH2 আর একটা হাইড্রোজেনকে এর সাথে রেখো। আগের দিন আমরা এটা বুঝিয়ে দিয়েছিলাম, এর নাম ছিল হাইপার কনজুগেশন। এবারে বলো তো, এই হাইপার কনজুগেশনের মাধ্যমে আমরা বেনজিন রিংকে মাইনাস বানালাম না প্লাস বানালাম? মাইনাস। বেনজিন রিং মাইনাস কখন হয়? এফেক্টটা যদি প্লাস আর হয় নাকি মাইনাস আর হয়? প্লাস আর। ওই জন্য বলবো যে কোনো অ্যালকাইল গ্রুপ এরা যদি বেনজিন রিং এ থাকে, এরা প্লাস আর দেখাবে। তাহলে সামারি করে ফেলি এবার। প্লাস আর কারা কারা দেখায়? যে কোনো অ্যালকাইল গ্রুপ, অথবা যে কোনো গ্রুপ যার কিনা অ্যাটমের উপরে মাইনাস চার্জ অথবা লোন পেয়ার আছে, এরা সবাই প্লাস আর দেখায়। মাইনাস আর কারা দেখায়? ওই যে কন্ডিশন, যে অ্যাটমটা অ্যাটাচড তার মাথায় লোন পেয়ার থাকা যাবে না, এবং ও যার সাথে যুক্ত থাকবে সে মোর ইলেকট্রোনেগেটিভ মাল্টিপল বন্ডেড। এই কন্ডিশন টুকু মাথায় রেখো, প্লাস আর মাইনাস আর বোঝা যাবে। প্লাস আর দেখায় কারণ ওরা যে হাইপার কনজুগেশন করে।
হাইপার কনজুগেশনের মাধ্যমে দেখেছো রিং গুলোকে মাইনাস মাইনাস বানাচ্ছে, তার জন্য প্লাস আর দেখায়। এখন আমাদের প্রশ্ন আসে যে এত কিছু জেনে আমার কি লাভ, প্লাস আর কে দেখাবে মাইনাস আর কে দেখাবে, এর গুরুত্বটা কি? এর গুরুত্ব বিশাল। দেখা এর গুরুত্বটা অ্যাকচুয়ালি কি, এটা কি বুঝবো? প্রচুর প্রশ্ন এই জায়গাগুলো থেকে আসবে। দেখো এর গুরুত্বটা কি। আগের দিন আমরা পড়ালাম বেনজিন রিং লিখলাম, তার উপরে ধরা যাক NH2 লিখলাম, এর মাথায় লোন পেয়ার আছে। আবার তার সাথে কম্পেয়ার করিয়েছিলাম CH3NH2, এটা আগের দিন বলেছিলাম, আজকে আবার বলি, কারণ এরই আজকে এক্সটেনশন করব। এই কম্পাউন্ডটার নাম বলতে হবে তোমাদের, CH3NH2 এর নাম মিথাইল অ্যামিন। গুড, ভেরি গুড। এইটার নাম, এই কম্পাউন্ডটার নাম অ্যানিলিন। সুন্দর। বলো তো দুটো কম্পাউন্ডই নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে না? তাহলে এরা লোন পেয়ার অন্যকে দিতে পারবে। যারা লোন পেয়ার অন্যকে দিতে পারে ওদেরকে বলা হয় লুইস বেস। এরা দুজনই লুইস বেস। বলতো লুইস বেস কেন বললাম এরা লুইস বেস? যারা লোন পেয়ার ডোনেট করতে পারে তারাই লুইস বেস। প্রত্যেকটাতেই নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, তাই এরা লুইস বেস। কিন্তু এই দুজনের মধ্যে যদি বলি খারাপ কে ভালো কে, তাহলেও অ্যান্সার দেয়া যাবে। ভালো লুইস বেস কে এদের দুজনের মধ্যে? কি কথা বলেছিলাম মনে করো তো? আমি চাই আমার কথা একদম মাথায় লক থাক। আগের দিন আমি দুটো টার্ম উচ্চারণ করেছিলাম, একটাকে বলেছিলাম লোকালাইজড, আরেকটাকে বলেছিলাম ডিলোকালাইজড। কি মনে নেই? ভুলে গেলে কেমন করে হবে? মাত্র 2 দিনের ব্যবধান, 2 দিনের গ্যাপে আজকে পড়তে এলে ভুলে গেলে। আমি কি বলেছিলাম শুনে নাও, যারা ছিলেন তারা শোনো। আমরা বলেছিলাম এই যে মিথাইল অ্যামিনের নাইট্রোজেন লোন পেয়ার, এই লোন পেয়ারটা কি রেজোনেন্স করে? রেজোনেন্স মানে ও কি ঘুরে বেড়ায়, মানে ও কি এই মাথা থেকে এই মাথা এই মাথা ঘুরে বেড়ায়? না, ঘুরে না বেড়ালে এটাকে বলা হয় লোকালাইজ। মানে ওই জায়গাতেই লোকালাইজ, ওই জায়গাতেই বসে আছে। কথাটা আরেকবার শোনো কিন্তু আর ভুলবে না। এই লোন পেয়ারটাকে কি বললাম? লোকালাইজ। ওই মাথাতেই তো বসে আছে নাইট্রোজেনের মাথায়। লোকালাইজ যদি হয় তাহলে এ অন্যকে সহজেই দিতে পারে, এটা ভালো বেস। যেটা লোন পেয়ারকে সহজে দিতে পারবে সে ভালো বেস, মাথায় থাকবে। এবারে নাইট্রোজেনের যে লোন পেয়ার, এটা কি ওর মাথায় থাকে না ঘুরে বেড়ায়? ঘুরে বেড়ায়, এটা আমরা দেখেছি। কোথায় ঘুরে বেড়ায় গো? রিং এর চারপাশে ঘুরে বেড়ায়। তার মানে এই লোন পেয়ারটা, আমি আর রেজোনেন্স করছি না আজকে, এই লোন পেয়ারটা ঘুরে বেড়াচ্ছে। ঘুরে যদি বেড়ায় ও লোকালাইজ না ডেলোকালাইজ? ডেলোকালাইজ। অন্যকে দেবে কেন? দেবে না। এটা ওই জন্য এর থেকে খারাপ বেস অ্যানিলিন। আগের জন্য বলেছি, আজকে আরেকবার বললাম। আমি চাইবো এটা কেউ এক্সপ্লেইন করুক, মিথাইল অ্যামিন আর অ্যানিলিন কে ভালো বেস, কেন বেস? না বলতে হবে, চুপ থাকলে চলবে না। দুবার বলো, বাড়িতে আর পড়া নেই, প্রয়োজন নেই। বাড়িতে পড়ার টাইম পাই না আমরা, বুঝি, দরকারই নেই তো। দুবার তিনবার মুখে বলো, দেখবে রেডি। মিথাইল অ্যামিন অ্যানিলিনের থেকে ভালো বেস। বলতে তো হবে না, আমি পড়াবো না। কে বলবে? তোমাদের যে বলাতে কি প্রবলেম? আমাদের স্যার যদি এভাবে বলতো না, বলো বলো বলো, আমরা সব বলতাম চিৎকার করে। মিথাইল অ্যামিনের নাইট্রোজেনের লোন পেয়ারটা লোকালাইজ, তাই ডোনেট করতে পারবে। তাই ও ডোনেট করতে পারবে, ভালো বেশ সুন্দর। হ্যাঁ, আর অ্যানিলিন? আর অ্যানিলিনের ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় রিঙে। তুমি পরীক্ষার সময় কিন্তু ঘুরে বেড়ায় লিখো না। না ঠিক আছে, ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ায় তো। এটা ভালো ভাষা ডেলোকালাইজেশন। হ্যাঁ বলো তারপর। এর জন্য একটা খারাপ। এই জন্য ওটা খারাপ বেশ। মাথায় ঢুকেছে? এবারে প্রশ্ন যদি ওরা কঠিন করতে চায় তাহলে অ্যানিলিনের সাথে কম্প্যারিজন ওর দেবেই না। এবার এই আসছে, এবার প্রশ্ন কঠিন শোনো। আমরা একদিকে রাখলাম অ্যানিলিনকে, আরেক দিকে করলাম কি, অ্যানিলিনের সাথে এইদিকে NO2 গ্রুপকে জুড়ে দিলাম। এই পজিশনটাকে জানো ওর রেসপেক্টে কি বলে? জানো আমরা বলেছি প্যারা। প্যারা। এই কম্পাউন্ডটার নাম বলো দেখি, ট্রাই করো। প্যারাতে NO2 আছে, NO2 মানে নাইট্রো। হ্যাঁ, 4 নাইট্রো অ্যানিলিন, বা 4 না বললে আমরা প্যারাও বলতে পারি, এর নাম প্যারা নাইট্রো অ্যানিলিন। তাহলে খুব সোজা জিনিস, এটা শুধু অ্যানিলিন, এটা প্যারা নাইট্রো অ্যানিলিন, ঠিক না? এবার প্রশ্নটা শুনবে। এ আর এ,
এদের দুজনের মধ্যে খারাপ বেস কে ভালো বেস কে? অ্যাকচুয়ালি দুজনই খারাপ, তাও বেশি খারাপ কি? দুটোই তো খারাপ বেস, তাই না? তো কেন দুটোই খারাপ বেস? দুটোই ডেলোকালাইজেশন করে, স্টিল ওদের মধ্যে খারাপ বেস কে? তার এক্সপ্লেনেশনটা দিই, অ্যাটেনশন দিও এবার, অ্যাটেনশন দিও। আমরা যদি অ্যানিলিনের রেজোনেন্স করি, তোমাদের খাতায় রেজোনেন্সটা আছে, লেখার দরকার নেই, শুধু লক্ষ্য করো এই ডেলোকালাইজেশনটা এরকম হবে, এর লোন পেয়ার আসবে, এটা উঠে এর মাথায় যাবে, হবে মাইনাস, এই মাইনাস আবার আসবে, এটা উঠে এর মাথায় আসবে, এটা হবে মাইনাস, এই মাইনাসটা আসবে উঠবে, এটা হবে মাইনাস, এরকম করে রিং এর মধ্যে ঘুরবে। ও খারাপ বেস। যখন আমরা প্যারানাইট্রোতে যাব, তুমি লক্ষ্য করে দেখবে নাইট্রো গ্রুপটা দেখতে এরকম, এন ডাবল বন্ডেড ও কোঅর্ডিনেট বন্ডেড ও। বুঝতে হবে আগে এ কি এফেক্ট দেখায়, ইলেকট্রন টানে নিজের দিকে না ইলেকট্রন দেয়? টানে। মাইনাস আর না প্লাস আর? মাইনাস আর। এবার কি হয়, এই লোন পেয়ার যখন রেজোনেন্স করতে 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 এই জায়গাটায় আসে, নাইট্রো তো ইলেকট্রন টানার চাহিদা আছে, ফলে এই মাইনাসটাকে ও আবার নিজের দিকে টেনে নেয়। তার মানে ডেলোকালাইজেশনটা না এক্সটেন্ডেড হয়, এটাকে বলে এক্সটেন্ডেড ডেলোকালাইজেশন। বুঝলাম? এক্সটেন্ডেড কেন বললাম? রিং পর্যন্ত থাকছে না, ওকে টেনে টেনে কোথায় নিয়ে আসছে দেখেছো? ডেলোকালাইজেশনটা আরো বেটার হয়। বুঝলাম ডেলোকালাইজেশন কেন আরো বেটার হয়? এই কেন ডেলোকালাইজেশন বেটার হয় বললাম এখানে? এটাকে বলে এক্সটেন্ডেড ডেলোকালাইজেশন। ও তো ভাবো না, এখানে ওকে কেউ টানছে না, এডিশন, ও এর রিং এর মধ্যে ঘুরছে, ডেলোকালাইজেশন রিং এর মধ্যেই আছে। এখানে রিং এর মধ্যে তো ঘুরছে ঘুরছে, আরো কত দূর চলে আসে দেখো। এক্সটেনশন যদি হয়, এক্সটেন্ডেড ডেলোকালাইজেশন যদি হয়, তাহলে এর লোন পেয়ারের ডেনসিটি এর মাথায় আরো কম, ও আরো দূরে ঘুরে বেড়াচ্ছে। এখানে শুধু রিং, এখানে রিং না, রিং এর বাদ দিয়ে আরো অনেক দূর, এর বেসিসিটি এর চেয়ে আরো খারাপ। কে বা এদের দুজনের মধ্যে বেটার কে? অ্যানিলিন তুলনামূলক বেটার, প্যারানাইট্রো অ্যানিলিন খুব খারাপ। কে মাথায় ঢুকলো? কেন খুব খারাপ? এক্সটেন্ডেড ডেলোকালাইজেশন। গল্প ক্লিয়ার? যদি প্রশ্ন আরো অ্যাডভান্স দেওয়ার ইচ্ছে থাকে, আরেকটু অ্যাডভান্সে যাই, তোমাদের কি কঠিন লাগছে? কঠিন লাগলে আমি খুব অ্যাডভান্সে ঢুকবো না, তুমি বুঝেছো আজকে? যারা আগের দিন ছিলেন না কে কে হাত তোলো তো, আগের দিন যারা ছিলেন না, 1 2 3 4 5, এই পাঁচজনকে বলি, পাঁচজন তোমরা আজকে বুঝেছো পড়া, যেটুকু বললাম? তুমি তো মাত্র আসলে, তুমি বুঝবে না এখন পড়া, তুমি অনেক পরে বুঝবে। তোমরা চারজন বুঝেছো? কোনো ডাউট নেই? আগের দিন যারা ছিলে তাদের উদ্দেশ্যে বলি, তাদের ডাউট আছে কোনো? নেই। নেক্সট প্রবলেমটা লেখো। কনজুগেট বেস আর কনজুগেট অ্যাসিড ওটার সাথেও কি মানে গল্প, ওটার সাথে গল্প আছে। নাও NH2 লেখো, NO2 টাকে এই জায়গায় দাও। বলো তো এই কম্পাউন্ডটার নাম, এই কম্পাউন্ডটার নাম কি হওয়া উচিত? জোরে বলো। না অর্থ না, এই প্রফেশনটাকে বলে মেটা। এটা অর্থ, এটা অর্থ, এটা মেটা, এটা মেটা, আর এটা প্যারা। তাহলে এর নাম বলো এবার, মেটা নাইট্রো অ্যানিলিন। বুঝলাম? মেটা নাইট্রো অ্যানিলিন। এবারে আমার প্রশ্ন, প্যারানাইট্রো আর মেটানাইট্রো, চলো দেখি এদের দুজনের মধ্যে খারাপ ভালো কে আইডেন্টিফাই করি, এদের দুজনের মধ্যে। মনে বুঝলেন না বিষয়টা? এটা শুধু অ্যানিলিন ছিল, এটা প্যারানাইট্রো অ্যানিলিন, এটা মেটানাইট্রো অ্যানিলিন, কম্পাউন্ড আলাদা। আমি প্যারা মেটার সাথে প্যারার কম্পেয়ার করব, এদের দুজনের মধ্যে ভালো বেস কে খারাপ বেস? খারাপ বেস না ভালো বেস? বেটার বেস। ভেরি গুড। কেন বলো তো বেটার বেস? ওকে, ও অ্যানসারটা ঠিক দিয়েছে, লজিকটা সামান্য ভুল, আমি বোঝাই। একদম ঠিক ধরেছো। কেন কম হবে শোনো, যদি ওর রেজোনেন্সটা এদিকে ভালো করে তাকিয়ে দেখো, অ্যাটেনশন দিয়ে সবাই, খুব ইম্পর্টেন্ট জায়গা। 12 এ গেলে নাজেহাল হয়ে যাবে এগুলো না জানলে। 12 এ এগুলোই প্রশ্ন সব, 11 এর সামান্য আছে কিন্তু 12 এ ম্যাক্সিমামটা এগুলো। অ্যানিলিনের আলাদা কেমিস্ট্রি আছে, ওখানে হাজার হাজার এরকম প্রশ্ন আছে, এ ভালো বেস না ও খারাপ বেস, এই কনসেপ্ট 11 এ তৈরি করতে হবে। 12 এ গিয়ে এগুলো তৈরি করা যাবে না, 12 এ শুধু প্রবলেম দেখবো আমরা। তাই অ্যাটেনশন দাও। এই রেজোনেন্স যখন হলো, দেখো তো মাইনাস চার্জটা এক্স্যাক্টলি কোন কোন পজিশনে ক্রিয়েট হচ্ছে? অর্থতে আর না না না, প্যারা। ইন্টারেস্টিং জিনিস এই, এর রেজোনেন্সে মাইনাস চার্জ ক্রিয়েট হয় অর্থতে, এটাও অর্থ, এটা প্যারা। মেটাতে মাইনাস চার্জ হয়? তার মানে নাইট্রো যদি প্যারাতে থাকে
তবে ডেলোকালাইজেশনটা এক্সটেন্ডেড হয়। নাইট্রো যদি অর্থতে থাকতো তাহলে ডেলোকালাইজেশনটা এক্সটেন্ডেড হতো, কিন্তু মেটাতে তো মাইনাস আসেই না, তাই মেটাল নাইট্রো ডেলোকালাইজেশনের এক্সটেনশনে রোল প্লে করবে না। বোঝা গেছে? এখানে শুধুমাত্র তোমরা লিখবে মেটাল নাইট্রো মাইনাস আর শো করতে পারছে না। বুঝলাম? কেন বলতো মাইনাস আর শো করতে পারছে না? কারণ মাইনাস চার্জ মেটাতে আসেই না, ও ইলেকট্রন গুলোকে টানবে কেমন করে নিজের থেকে? ইলেকট্রন তো এখানে আসবে এখানে আসবে, জাম্প করে চলে আসে, মেটাতে ইলেকট্রন আসেই না মাইনাস চার্জ। তাহলে হবেটা কি? নাইট্রোজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি, ও শুধুমাত্র সিগমা ইলেকট্রনকে নিজের দিকে টানতে পারে, যেটা কিনা ইন্ডাকটিভ এফেক্ট। তোমরা ঘুরিয়ে বলবে নাইট্রো যদি মেটাতে থাকে সে মাইনাস আর এফেক্ট শো করে না, তার পরিবর্তে শুধুমাত্র মাইনাস আই শো করে। মাইনাস আই মানে খুব বেশি ইলেকট্রন টানতে পারে না, তাই এর বেসিসিটি এর তুলনায় স্লাইটলি বেটার। বোঝাতে পারলাম? যদি তিনজনের মধ্যে কম্পেয়ার করি, অর্থ তো খারাপ হবে। অর্থ খারাপ বেশ তো, হ্যাঁ অর্থটা লিখিনি, অর্থ খারাপ প্যারা খারাপ, মেটার তার তুলনায় একটু বেটার। আচ্ছা এবার কম্প্যারিজন যদি শুধুমাত্র তিনজনটাকে নিয়ে করি একবার, ধরে নাও অ্যানিলিন নিলাম, দেন মেটানাইট্রো অ্যানিলিন নিলাম, দেন প্যারানাইট্রো অ্যানিলিন নিলাম, এটা NO2। এটাকে 1 নম্বর নাম দিলাম, এটা 2 নম্বর দিলাম, এটা 3 নম্বর দিলাম। সবাই টেনশন দিও। এদের তিনজনের মধ্যে সব থেকে খারাপ বেস কে? সব থেকে খারাপ এই না, বুঝে গেছো তোমরা? খারাপের লজিক কি দেবে? এ মাইনাস আর এফেক্ট দেখাচ্ছে, এক্সটেনশন ডেলোকালাইজেশন হচ্ছে, সবচেয়ে খারাপ। দেন কে সেকেন্ড খারাপ কে? 2। ওর মধ্যে মাইনাস আই দেখাচ্ছে, আর এখানে তো কিছুই দেখাচ্ছে না, মোটামুটি ভালো। তো তিনজনের মধ্যে বেসিসিটি অর্ডার এরকম ভাবে আসবে। কি খানিকটা বুঝতে পারলে কিরকম প্রশ্ন হতে পারে? বেসিসিটিতে যেমন এফেক্ট করে, ওরা অ্যাসিডিটিতেও এফেক্ট করে। অ্যাসিডিটির এফেক্ট দেখাই, এটা বুঝবো আমি? রেকর্ডিং চলছে তাই না? অ্যাসিডিটির এফেক্ট দেখাই। তোমরা লেখো প্রথমে ফেনল, লেখো একটা ফেনল, আর আরেকটাকে লেখো প্যারানাইট্রোফেনল। আরো কমপ্লিকেটেড বানানো যায়, এখনই যাচ্ছি না কমপ্লিকেশন, আগে একটু সহজই বুঝবো। ফেনলের রেজোনেন্স আমরা দেখেছি, ফেনলের রেজোনেন্সেও লোন পেয়ার এখানে আসতো, এটা উঠতো, এখানে মাইনাস হয়, এখানে মাইনাস হয়, এখানে মাইনাস হয়। তো ফেনল যেহেতু আগে দুবার করেছি, আমি আজকে আর রেজোনেন্সটা করলাম না। তোমরা এখানেও লক্ষ্য করে দেখবে মাইনাস চার্জটা আসে কোথায় কোথায়? অর্থতে আর প্যারাতে। তার মানে ওই জায়গাগুলোতে যদি NO2 যুক্ত থাকে, NO2 কি এফেক্ট দেখাতে পারবে? মাইনাস আর দেখাতে পারবে। আর মাইনাস আর দেখানো মানে, ভালো করে শুনে নেবে, মাইনাস আর দেখানো মানে ইলেকট্রনকে টানছে, তো এই বন্ডের পোলারিটি ইনক্রিজ হবে, ওরা বেশি বেশি করে হাইড্রোজেন H+ হিসেবে ছাড়তে পারবে, ওদের অ্যাসিডিটি বাড়বে। সোজা কথা, মাইনাস আর মাইনাস আই এইরকম গ্রুপ যদি ফেনলের সাথে জুড়ে দাও, তারা অ্যাসিডিটি ডেফিনেটলি ইনক্রিজ করবে। তাহলে এই আর এই দুটোর মধ্যে কোনটা ভালো অ্যাসিড হওয়া উচিত? ডেফিনেটলি সেকেন্ডটা। কেন সেকেন্ডটা ভালো অ্যাসিড? কেন? কারণ কি নাইট্রো আছে, নাইট্রো ইলেকট্রন টানছে। তাহলে নাইট্রো সরাসরি এফেক্ট বুঝলে অ্যাসিডিটি বাড়ায়, বেসিসিটি কমায়। তাহলে মাইনাস আররা কি করবে? অ্যাসিডিটি বাড়াবে, বেসিসিটি কমাবে। যদি উল্টো কাজ করতাম আমরা, ধরা যাক নাইট্রো দিলাম না, নাইট্রোর পরিবর্তে এখানে দিলাম মিথাইল। মিথাইল কোন এফেক্ট দেখায়? টানা না দেয়া? দেয়া, প্লাস আর। তাহলে ও যদি প্লাস আর প্লাস আই দেখায়, এর অ্যাসিডিটি বলো তো কার বেশি? এই দিকেরটা অ্যাসিডিটি বেশি। তার মানে আমি চাইছি তোমরা লজিকটা বোঝো, মুখস্থ করে কিন্তু হবে না, পারমুটেশন কম্বিনেশন করে এরকম প্রশ্ন আননোন প্রচুর বানানো যাবে। তোমাকে শুধু বুঝতে হবে যে কি হচ্ছে, ঘটনা কি হচ্ছে। যেই মাত্র এই প্যারাতে মিথাইল দিলাম, এর অ্যাসিডিটি এর তুলনায় কমে গেল, অথচ এর মাথায় যেই NO2 দিলাম, এর অ্যাসিডিটি ওর থেকে বেড়ে গেল। আমি ঘুরিয়ে, ধরো আমি তোমাকে মিথাইল দিয়ে শেখালাম, পরীক্ষায় ওরা প্রশ্নে মিথাইল দিলই না, তার জায়গায় ধরো সায়ানাইড দিল, কি বলবো? এর অ্যাসিডিটি পড়ছে, বাড়বে না কমবে? বাড়বে। কে বললো যেন বাড়বে?
ভেরি গুড, কেন বাড়বে তোমরা CM তো শুধু বুঝতে হবে সিএন কোন এফেক্ট দেখায়, মাইনাস আর তো অ্যাসিডিটি বাড়বে। বুঝলে কিভাবে তোমাকে হ্যান্ডেল করতে হবে জিনিসগুলো, লজিক্যালি হ্যান্ডেল করতে হবে যে গ্রুপটার এফেক্টটা কি। রেজোনেন্স, এই হচ্ছে তোমার রেজোনেন্স। আমরা নেক্সট সেকশনে ঢুকবো এবারে। রেজোনেন্সে আরো কিছু কিছু ছোট ছোট প্রবলেম আছে, আমি চ্যাপ্টারটা শেষ করি, তারপর 2 3 দিন শুধু প্রবলেমই প্র্যাকটিস করা যাবে। আরেকটা সেকশনে চলে যাও, হেডিং করো ইন্টারমিডিয়েট, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এখানকার ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট এই জিনিসটা কি, কেন করব দেখো। ক্লাস 10-এ এরকমের ছোট ছোট 1 2টো রিয়াকশন ছিল, আমি দেখাচ্ছি। CH3Cl নেওয়া হতো, যারা আইসিএসসি তে আছে তাদের তো ছিল আমি জানি, সিবিএসসি তে ছিল কিনা জানি না, তাও দেখো একবার ছিল কিনা। এটার মধ্যে অ্যাকোয়াস কেওএইচ দেয়া হতো, দিলে কম্পাউন্ডটা হতো CH3OH। এই রিঅ্যাকশনটা ছিল না ছিল? ছিল। সিবিএসসি ছিল ছিল, ফাইন, তাহলে সিবিএসসি তো ছিল। রিঅ্যাকশনটাকে কি বলে জানো? সাবস্টিটিউশন, ছিল না? কেন বলতো সাবস্টিটিউশন বলো? ক্লোরিনটাকে সাবস্টিটিউট করেছি OH দিয়ে, তাই ওর নাম সাবস্টিটিউশন। এখন যে কোনো রিঅ্যাকশনে লেফট হ্যান্ড সাইডে যারা থাকে তাদেরকে আমরা বলি রিঅ্যাক্ট্যান্ট, আর রাইট হ্যান্ড সাইডে যারা থাকে তাদেরকে বলি প্রোডাক্ট। এটা তো ছোটবেলায় ক্লাস 5 থেকে পড়ে আসছো যে বাঁ দিকেরটা রিঅ্যাক্ট্যান্ট, ডান দিকেরটা প্রোডাক্ট। এবার যদি আমরা এই রিঅ্যাকশনটার পাথ স্টাডি করি, পাথ বোঝো? পথ, পথ, রাস্তা। রিঅ্যাকশনটা কোন রাস্তা দিয়ে গেছে, সায়েন্টিস্টরা এগুলো দেখে রিঅ্যাকশনটা কোন রাস্তা দিয়ে গেছে। রাস্তা স্টাডি করতে গিয়ে সায়েন্টিস্টরা দেখে যে রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে পৌঁছানোর মাঝামাঝি কোন একটা জায়গায় অল্প সময়ের জন্য, এবারে এই অল্প সময়টা মানে কিন্তু 10 মিনিট 5 মিনিট ওরকম না, ফ্র্যাকশন অফ সেকেন্ড, যেটাকে আমরা ধরতে পারি না। হুম, আরেকবার বলি শোনো। রিঅ্যাক্ট্যান্ট যখন প্রোডাক্টে পৌঁছয়, ওই রাস্তাটাকে যদি আমরা স্টাডি করি, এই স্টাডিটাকে বলে মেকানিজম স্টাডি করা। রাস্তা স্টাডি করা মানে কি বললাম, কি স্টাডি করা? মেকানিজম স্টাডি করা। যদি আমরা মেকানিজম পড়বো, এখানে আমরা বহু রিঅ্যাকশনের মেকানিজম তোমাদের দেখাবো। মেকানিজম স্টাডি করতে গেলে দেখা যায় রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে যাওয়ার সময় মাঝামাঝি জায়গায় ওরা কিছু একটা জিনিস তৈরি করে, যে জিনিসটার লাইফ টাইম খুব কম, ফ্র্যাকশন অফ সেকেন্ড। লাইফ টাইম কম হলে হয় কি, এটা যে তৈরি হলো লোকে বাইরে নিয়ে এসে তোমায় দেখাতে পারবে না যে দেখো তৈরি হলো। এদেরকে যেমন আইসোলেট করা যায়, মানে একটা কম্পাউন্ড হিসেবে বানানো যায়, দেখানো যায় লোককে, এই যে দেখো মিথাইল ক্লোরাইড, এই দেখো মিথানল, কিন্তু এই জিনিসটাকে তোমায় দেখানো যাবে না। কিন্তু এটা যে তৈরি হয় তার বিভিন্ন সায়েন্টিফিক প্রমাণ আছে, আইসোলেট করা যাবে না। আইসোলেট মানে বুঝো, বাইরে বের করে অ্যাজ এ প্রোডাক্ট তোমাকে দেখানো যাবে না, কারণ ও তো তৈরি হয় হচ্ছে 1/10 সেকেন্ডের জন্য, 100 সেকেন্ডস এর জন্য তৈরি হয়। ওই জিনিসগুলোকে বলা হয় ইন্টারমিডিয়েট বা রিঅ্যাক্টিভ স্পিসিস। রিঅ্যাক্টিভ স্পিসিস কেন? না, ঠিক ক্যাটালিস্ট না, ক্যাটালিস্ট অন্য জিনিস। আমি সব দেখাবো একটু একটু করে। সোজা কথা এরকম ভাবো যে রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের মাঝখানে কিছু একটা তৈরি হয়, কি তৈরি হয় আমি দেখাচ্ছি, যাদেরকে আইসোলেট করা যাবে না। কেন যাবে না আইসোলেট করা? খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডে তৈরি হয়, কি করে আইসোলেট করবে? আমরা তো আইসোলেট করতে করতে তো 3 4 মিনিট চলে যায়, কত তৈরি হবে 1 সেকেন্ডেরও কম সময়ের জন্য। ওদেরকে বলা হয় ইন্টারমিডিয়েট। স্যার এখানে তো পটাশিয়াম আছে, পটাশিয়াম পটাশিয়াম করতে গেলে কি হয়? কেউ যে আমি দিলাম বাইরে থেকে, রিএজেন্ট হিসেবে ঢাললাম, মানে রিএজেন্ট বলে এটাকে যেটা রিঅ্যাকশনটা করাবে, ও না দিলে রিঅ্যাকশনটা করবেই না। না ক্যাটালিস্ট না, ক্যাটালিস্ট আলাদা, রিএজেন্ট আলাদা, সব বোঝাবো আস্তে আস্তে। ক্যাটালিস্ট অন্য জিনিস। ক্যাটালিস্ট হচ্ছে রিঅ্যাকশনটাকে স্পিড আপ করবে, কিন্তু ও না দিলে রিঅ্যাকশনটা হবেই না। বুঝতে পেরেছো? ওই জন্য এটাকে আমরা রিএজেন্ট বলি। তাহলে ইন্টারমিডিয়েট কি হয়, কোথায় হয়, এবার আমরা স্টেপ বাই স্টেপ দেখাই। ফার্স্ট ইন্টারমিডিয়েটের নাম লেখো, ফার্স্ট ইন্টারমিডিয়েটের নাম লেখো ফ্রি রেডিক্যাল। ফার্স্ট ইন্টারমিডিয়েটের নাম লেখো ফ্রি রেডিক্যাল। এগুলো সব কিন্তু তোমাদের সিলেবাসে আছে, এনসিইআরটি তে আছে, হ্যাঁ, সব ডিটেইলসে পড়বো আমরা। প্রথম ইন্টারমিডিয়েটের নাম ফ্রি রেডিক্যাল। তোমরা একটা রিঅ্যাকশন তোলো, লেখো মিথেন,
এই রিঅ্যাকশনটাও তোমরা 10 এ হাইড্রোকার্বনে পড়েছো। মিথেন থেকে অ্যারো দাও, অ্যারো দিয়ে লেখো এইচ নিউ। বলো তো এইচ নিউ মানে কি? ফোটন। ফোটন বলে না, সানলাইট, সেই ফোটন দিলাম। আর তার সাথে Cl2 দিয়ে দাও। বলো রিঅ্যাকশনটা করেছিলাম কিনা? করেছিলাম। অ্যান্সার দাও তো কি হবে? গুড, CH3Cl। কেমিস্ট্রিটা এরকম ছিল যে মিথেনের একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে যায় ক্লোরিন দিয়ে, কম্পাউন্ড তৈরি হয়ে যায় মিথাইল ক্লোরাইড। আমরা এই রিঅ্যাকশনটা কিভাবে হয় সেই পাথ স্টাডি করব। চেইন রিঅ্যাকশন। এটা একটা চেইন রিঅ্যাকশনের মতো, রিঅ্যাকশনটা আরো 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 হতে থাকে না, আনটিল কতক্ষণ অবধি যায়? আনটিল CCl4 অবধি যায়। এই রিঅ্যাকশনটা টেট্রাক্লোরোমিথেন, এই রিঅ্যাকশনটা আমরা করব হাইড্রোকার্বনে করব। এবার হ্যাঁ, না অ্যাডিশন না, সাবস্টিটিউশন। ট্রাইক্লোরোমিথেনে করো। এটা সাবস্টিটিউশন, কারণ একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা রিপ্লেস হচ্ছে, তাই এর নাম সাবস্টিটিউশন। আচ্ছা চলো, অ্যাটেনশন অ্যাটেনশন। এবার তোমরা নিচে লেখো এর মেকানিজম স্টাডি করব। লেখো মেকানিজম, রিঅ্যাকশনটা কিভাবে হয় তার মেকানিজম স্টাডি করব। দেখা গেছে ফার্স্ট স্টেপ, আমরা যে রিএজেন্ট হিসেবে ক্লোরিন নিচ্ছি না, ফোটন এসে করে কি, ক্লোরিন ক্লোরিনের মধ্যে দেখবে একটা কোভ্যালেন্ট বন্ড আছে, আছে না? আচ্ছা বলতে পারো কেউ এই কোভ্যালেন্ট বন্ড কি করে তৈরি হয়? কোভ্যালেন্ট বন্ড তৈরি কি করে হয়? শেয়ারিং অফ ইলেকট্রনস, ঠিক না? আমার প্রশ্নের সঙ্গে সঙ্গে ঘাবড়ে যেও না, প্রশ্ন সহজই করবো সবসময়। নরমালি যা জানো সেটা জেনে অ্যান্সার হবে। এই কোভ্যালেন্ট বন্ডে ইলেকট্রন কটা আছে? এই দুটো ইলেকট্রন কি, দুটো ইলেকট্রন কার কার? দুটো ক্লোরিনের দুটো। এই ক্লোরিনের এই ইলেকট্রনটা এই ক্লোরিন, এই ইলেকট্রনের ক্লোরিন ইলেকট্রন হচ্ছে এটা। ফোটন এসে করে কি, এই বন্ডটাকে ইকুয়ালি দুটো পার্টে ডিভাইড করে। এই কথাটাকে বলে হোমোলাইটিক ফিশন। হোমোলাইটিক, হোমোলাইটিক ফিশন। আরেকবার রিপিট করবো, বা হোমোলাইটিক ক্লিভেজও বলে। আমি আবার বলি, লাইটের কাজ, তুমি যখনই ডিফিউজ সানলাইট পাঠাবে, সানলাইটের কাজ সিগমা বন্ড যেটাকে বলি বা কোভ্যালেন্ট বন্ড যেটাকে বলি, ওইটাকেও ইকুয়ালি দুটো পার্টে ডিভাইড করবে। ইকুয়ালি দুটো পার্টে, ইকুয়াল দুটো পার্টের মানেটা হলো এই ক্লোরিনের মাঝখানে যে বন্ড দেখছো, দুটো ইলেকট্রন ছিল তো, এটাকে সমান দুভাগে ভাগ করে দিলাম। ফোটনের কাজই তাই। তাহলে বলো তো কি তৈরি হবে? এই বন্ডটা মনে মনে ভেঙে দাও, ভেঙে দিলে তুমি পাচ্ছ দুটো ক্লোরিন। এবার এই ইলেকট্রনটা এই ক্লোরিনের কাছে গেছে, এই ইলেকট্রনটা এই ক্লোরিনের কাছে গেছে, তার মানে এটা Cl ডট, এটা Cl ডট। এবারে এই ক্লোরিনটাকে যদি ভালো করে স্টাডি করো, দেখবে এই ক্লোরিনের কাছে আরো দুটো দুটো করে টোটাল 6টা ইলেকট্রন আগে থেকে ছিল। 6টা কিন্তু ওর কাছে ছিল, 1 2 3 4 5 6। আমরা যেই মাত্র এখানকার বন্ডটাকে ভেঙে দিলাম, একটা এক্সট্রা ইলেকট্রন ওর কাছে রয়ে গেল। এরা তো পেয়ার 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 পেয়ার। ভালো করে ভেবে বলো তো, এই ক্লোরিনের কি অক্টেট ফিল আপ আছে? কটা দরকার আছে? তার মানে এ আর এই অবস্থায় থাকতে চাইবে না। এটা তৈরি হয়েছে কিন্তু থাকতে চাইছে না। এটাকে আমরা নাম দিই ইন্টারমিডিয়েট। কারণ ওর অক্টেট ফিল আপ নেই, মাত্র 7টা হয়ে আছে, একটা দরকার। ওই একটা পাওয়ার জন্য ও তৈরি হবে এবং ফটাফট রিঅ্যাকশন করবে। আমি একটু পরে দেখাবো কিভাবে রিঅ্যাকশন করবে। এরই নাম হচ্ছে ইন্টারমিডিয়েট। যেহেতু একটা অড ইলেকট্রন রয়ে গেছে ওর কাছে, তাই ওর নাম ফ্রি র্যাডিক্যাল। ফ্রি র্যাডিক্যাল, যেখানেই অ্যাটমের উপরে অড ইলেকট্রন থাকবে একটা, তার নাম হবে ফ্রি র্যাডিক্যাল। তাহলে স্টেপ 1 বোঝো, ক্লোরিন বন্ড ভেঙে দিলাম, দুটো ClCl ডট বানালাম, এই ডট গুলো নামই দিচ্ছি র্যাডিক্যাল, ফ্রি র্যাডিক্যাল। সেকেন্ড স্টেপ, এবার নিচে লেখো সেকেন্ড স্টেপ। এই প্রথম স্টেপ সবার ক্লিয়ার? বলো প্রথম স্টেপ কি হলো? ফ্রি র্যাডিক্যাল ফরমেশন হলো। কি ফ্রি র্যাডিক্যাল? ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল। নরমালি পৃথিবীতে ক্লোরিন কি করে থাকে? পৃথিবীতে ক্লোরিন Cl2 থাকে। আমরা ফোটন দিয়ে ন্যাসেন্ট ফ্রি র্যাডিক্যাল তৈরি করলাম, বুঝতে পারলে? ন্যাসেন্ট হাইড্রোজেন পরমাণু, ন্যাসেন্ট অক্সিজেন পরমাণু, ওই রকম ন্যাসেন্ট ক্লোরিন তৈরি করলাম, ওটার নামই ফ্রি র্যাডিক্যাল। স্টেপ 2, চলো স্টেপ 2 তে আসি। সবাই দেখাও। স্টেপ 2 তে হয় কি, মিথেনের একটা কার্বন হাইড্রোজেন বন্ডকে আলাদা করে লেখো। একটা কার্বন হাইড্রোজেন বন্ড আলাদা করে লেখো। লিখেছি? ফোটন এসে
এই বন্ডটারও হোমোলাইটিক ক্লিভেজ করবে। এবার তোমরা ট্রাই করে কি কি র্যাডিক্যাল পেতে পারি। একটা বন্ড ক্লিভেজ করা মানে দুটো র্যাডিক্যাল তৈরি হবেই হবে। এবার বলো দেখি কি কি র্যাডিক্যাল তৈরি হবে। একটা এইচ ডট, এই তো সুন্দর বুঝে গেছে বিপদ, ভেরি গুড। একটা এইচ ডট, হাইড্রোজেনকে একটা ডট দিয়ে দিলাম। আরেকটা কি বলো তো? গুড, আরেকটা CH3, তার মাথায় ডট। তাহলে আবার দুটো র্যাডিক্যাল পেলাম। নামগুলো জানতে চাই। একটা মিথাইল র্যাডিক্যাল আর একটা হাইড্রোজেন র্যাডিক্যাল। এরাও র্যাডিক্যাল। কেন গো এরাও র্যাডিক্যাল? কারণ একটা একটা করে অড ইলেকট্রন রয়েছে না, তার জন্য র্যাডিক্যাল। এবং এই র্যাডিক্যালও বলো তো স্টেবল না আনস্টেবল? র্যাডিক্যাল মানে আনস্টেবল। কারণ কারণ কি? অক্টেট নেই তো, অক্টেট ফিল আপ করবে। ওই জন্য আমরা বলেছি এদের লাইফ টাইম খুব কম। এখন ভাবো, প্রথম স্টেপে আমরা পেলাম Cl ডট Cl ডট, সেকেন্ড স্টেপে আমরা পেলাম CH3 ডট CH3 ডট। এবার সবাই তো আনস্টেবল, এরা স্টেবিলিটি পাওয়ার চেষ্টা করবে। থার্ড স্টেপে কি করবে জানো? ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তৈরি হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গে ও এই ডট আর এই ডট এরা নিজেরা ফটাফট কম্বাইন করবে। এই ডট ফটাফট কম্বাইন করবে। কম্বাইন করলে প্রোডাক্ট পেয়ে যাব CH3Cl, আর এখান থেকে প্রোডাক্ট পাবো HCl। এই যে কম্বাইন করলাম না লাস্ট স্টেপে, এই কম্বিনেশনটা এত তাড়াতাড়ি হবে যে তুমি ধরতেই পারবে না মিথাইল আর ক্লোরাইড কোথায় ছিল। তার জন্য ইন্টারমিডিয়েটকে কখনো সেপারেট করা যায় না। তৈরি হয়েছে, রিঅ্যাকশন এত তাড়াতাড়ি করেছে, আমি শুধু দেখি, এটাকে দেখি, মাঝখানে যে এই দুটো তৈরি হয়েছিল দেখি না। প্রমাণ পাওয়া গেছে কিন্তু আইসোলেট করা যায়, র্যাডিক্যালকে কখনো আইসোলেট করা যায়। এই গল্পগুলো মাথায় ঢুকলো। আমি প্রশ্ন জিজ্ঞেস করবো এখান থেকে। একটা প্রশ্ন প্রথম, র্যাডিক্যাল কিভাবে তৈরি হতে পারে? দেখে তো আলোচনা করি। হ্যাঁ, ফোটনের দিয়ে হতে পারে। ক্লিভেজটার নাম শুনতে চাইছিলাম। ব্যাস, তাহলে র্যাডিক্যাল তৈরি হতে পারে বাই হোমোলাইটিক ক্লিভেজ বা হোমোলাইটিক ফিশন। এতক্ষণ যা আলোচনা করেছি এখান থেকে একটাই প্রশ্ন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, প্রশ্ন তো বানানোই যায়। র্যাডিক্যাল কি স্টেবল? লাইফ টাইম কিরকম? খুবই কম, ফ্র্যাকশন অফ সেকেন্ডস। ক্লিয়ার? এবারে র্যাডিক্যাল কি শুধুমাত্র পৃথিবীতে মিথাইল হাইড্রোজেন এরকমই হয় না, অনেক রকম হতে পারে। অনেক হতে পারে। কি রকম? আমি এবারে যদি এরকম একটা কম্পাউন্ড নিই, ধরা যাক আমি এবারে নিলাম CH3CH3। এই কম্পাউন্ডের কি নাম গো? এই কম্পাউন্ডের কি নাম? ইথেন। এর নাম ইথেন। আমি একটু আগে মিথেনের মধ্যে যখন ফোটন দিলাম, তোমরা এখান থেকে আমাকে বানিয়ে দিলে কি? মিথাইল র্যাডিক্যাল। তো গেস করতে পারো ইথেনের মধ্যে যদি ফোটন দিই এখান থেকে কি র্যাডিক্যাল পেতে পারি? হ্যাঁ, একটা হাইড্রোজেন র্যাডিক্যাল, আরেকটা CH3CH2 ডট। কি নাম দেবো এর? ইথাইল র্যাডিক্যাল। যদি প্রোপেন নিতাম, প্রোপেন থেকে কি পেতাম? প্রোপাইল র্যাডিক্যাল। তার মানে র্যাডিক্যাল কিন্তু একটা না, যে কোনো রকম র্যাডিক্যাল বানানো সম্ভব। তোমরা একটা কাজ করো, মিথাইল র্যাডিক্যাল লেখো, ইথাইল র্যাডিক্যাল লেখো। আমি চাইলে আরো র্যাডিক্যাল লিখতে পারি, CH3CH2CH2 ডট। নাম বলতে হবে, এর নাম কি? প্রোপাইল র্যাডিক্যাল। র্যাডিক্যাল খুব ইজি। এবার র্যাডিক্যাল নিয়ে আমাদের আলোচনা স্টার্ট। প্রথমে লেখো মিথাইল র্যাডিক্যালের স্ট্রাকচার বানাবো। লেখো স্ট্রাকচার অফ মিথাইল র্যাডিক্যাল। স্ট্রাকচার অফ মিথাইল র্যাডিক্যাল। চলো মিথাইল র্যাডিক্যালের স্ট্রাকচার দেখো। এই ফ্রি র্যাডিক্যাল বোঝা গেছে? আচ্ছা, কার্বনের ইলেকট্রন কনফিগারেশন। ফার্স্ট, ভ্যালেন্স শেল। কে বলতে পারে কার্বনের ভ্যালেন্স শেল ইলেকট্রন কনফিগারেশন? ভেরি গুড। 2s2 2p2। বক্স বানাই, কার্বনের গ্রাউন্ড স্টেট করি। 2s এ দুটো ইলেকট্রন আছে আর 2p তে আছে দুটো ইলেকট্রন। মনে পড়ে কার্বন কিভাবে বন্ডিং করতো? 2s এর একটা ইলেকট্রনকে এক্সাইট করে নিয়ে যেতাম 2p তে। তো 2s এর একটা ইলেকট্রনকে চলো এক্সাইট করে নিয়ে চলে যাই। 1 2 3। তুমি বায়োলজি অনন্যার কাছে পড়ো না? আগে পড়তে। তুমি রচিতার কাছে পড়তে? আচ্ছা আচ্ছা। এখন
নাও তাকাও, এক্সাইট করলাম। এবারে দেখো, আমরা তো স্ট্রাকচার বানাচ্ছি CH3 ডটে, সবাই বুঝে শুনে অ্যান্সার দিও। কটা হাইড্রোজেন দেখছো এখানে বন্ড করেছে? 3টে। তা আমরা একটা হাইড্রোজেন এখানে ইলেকট্রন শেয়ার করাবো, আরেকটা হাইড্রোজেন এখানে, আরেকটা হাইড্রোজেন এখানে। এই ইলেকট্রনটা কিন্তু অড রয়ে গেছে, কারণ র্যাডিক্যাল মানে তো অড ইলেকট্রন থাকবে। এটাকে হাত দিও না, এখানে কোনো ইলেকট্রন শেয়ারিং হবে না, এটা অড। যেখানে যেখানে ইলেকট্রন শেয়ারিং হয়েছে এইটুকু জায়গা নিয়ে হাইব্রিডাইজেশন করো sp2। এইটা পরীক্ষায় আসবে যে মিথাইল রেডিক্যালে এই কার্বনের হাইব্রিডাইজেশন কত। অ্যান্সার কি পেলাম? sp2। কেন sp2 লিখলাম বুঝতে পারলে? তুমি হাইড্রোজেন গুলো কোথায় কোথায় শেয়ার হয়েছে দেখে নাও, ওদেরকে নিয়ে হাইব্রিডাইজেশন sp2। আচ্ছা বলো তো sp2 হলে তার স্ট্রাকচারটা কেমন হয়? ট্রাইগোনাল প্ল্যানার। আবার রিপিট। চলো স্ট্রাকচারটা বানাবো তাহলে। কার্বন দাও, এদিকে হাইড্রোজেন, 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 ট্রাইগোনাল প্ল্যানার বানালাম। আর এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করেনি, কোন অরবিটালে ইলেকট্রনটা রয়ে গেছে বলো তো? pz, 2pz। তো ওই জন্য আমি এখানে আলাদা করে একটা 2pz অরবিটাল আঁকবো, যেখানে একটা ইলেকট্রন থাকবে। ব্যাস, এই তো স্ট্রাকচার মিথাইল রেডিক্যাল। মিথাইল রেডিক্যালের স্ট্রাকচার বানিয়ে দিলাম। এই কার্বনটার হাইব্রিডাইজেশন আমরা করব sp2। আচ্ছা তাহলে বলা উচিত তোমাদের এই বন্ড অ্যাঙ্গেলটা কত আছে? বাহ সুন্দর, এই বন্ড অ্যাঙ্গেল আছে 120। এটা একটা প্রশ্ন হতে পারে যে মিথাইল রেডিক্যালের কার্বনের হাইব্রিডাইজেশন কত? অ্যানসার sp2। স্ট্রাকচার কি? ট্রাইগোনাল প্ল্যানার। বন্ড অ্যাঙ্গেল কত? 120। চললাম। দেন একটু কঠিনে যাবো এবার। আমি পরপর কয়েকটা স্ট্রাকচার লিখবো, তোমরা নামগুলো একটু বলার চেষ্টা করবে। নাম ইথাইল রেডিক্যাল, ফাইন। নাম প্রোপাইল রেডিক্যাল। নাম আর পারবো না, না পারবো, ট্রাই করো তো। কে বললো? আইসোপ্রোপাইল। এটা আর এটার কার্বন নাম্বার সেম না, হাইড্রোজেন নাম্বার সেম না, কিন্তু দুজনের স্ট্রাকচারটা একটু আলাদা। একটাতে টার্মিনালি ছিল, মাঝখানে আছে। এটা আইসোপ্রোপাইল রেডিক্যাল, এটা শুধু প্রোপাইল রেডিক্যাল। আরেকটা লিখ। না পারলে ঘাবড়াবে না, আমি আসি। নাম ট্রাই হোক। নিও না, টার্চিয়ারি প্রোপাইল, টার্ট প্রোপাইল, প্রোপাইল না সরি, বিউটাইল, টার্ট বিউটাইল। এবার আমি এটা বোঝানোর জন্যই লিখেছি, টার্ট যারা জানো না তাদেরকে বোঝাবো। কিন্তু আমার একটু মনে আছে, আমি তোমাদেরকে কার্বন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, প্রথম আইইউপিএসসি এর প্রথম ক্লাসে কার্বনের ডিগ্রি বলেছিলাম। কার্বন 4 রকমের হয়। 1 ডিগ্রিকে বলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। কিসের উপর বেস করে এই ডিগ্রি গুলো বলা হয়েছিল মনে আছে কি? একটা কার্বন সরাসরি কটা কার্বনের সাথে যুক্ত। চলো এখানে আসি। যে কার্বনের মাথায় রেডিক্যাল দেখছো সেই কার্বন, ভালো করে কথাটা শোনো, উত্তর পেয়ে যাবে। যে কার্বনের মাথায় রেডিক্যাল দেখছো সে সরাসরি কটা কার্বনের সাথে যুক্ত? একটা। ব্যাস, এটা 1 ডিগ্রি রেডিক্যাল। বুঝলাম 1 ডিগ্রি রেডিক্যাল কি করে চিনলাম? তিয়াস, এটা কেন 1 ডিগ্রি রেডিক্যাল? যে কার্বনের মাথায় ডট মানে রেডিক্যাল, সে সরাসরি কটা কার্বনের সাথে যুক্ত? একটাই। চলো পরেরটাই আসি, এটাই আসি। এটা স্টিল 1 ডিগ্রি। আমি বোকা বানানোর জন্য লিখেছি। এটা 2 ডিগ্রি না 1 ডিগ্রি? বলো তো কেন 1 ডিগ্রি? ও তো সরাসরি ওর সাথে যুক্ত, এ তো আর এর সাথে সরাসরি যুক্ত না। এই কার্বনের সাথে এটা যুক্ত, তার মানে এটাও 1 ডিগ্রি রেডিক্যাল। আইসোপ্রোপাইল শিওর 100%? বাস, এবার কনফিডেন্স আছে। 2 ডিগ্রি 100%। পরেরটা শিওর? কত পার্সেন্ট শিওর? বাস, এটা 3, 200% শিওর। তার মানে র্যাডিক্যালের ডিগ্রি বোঝা অতীব সহজ। হ্যাঁ, অতীব সহজ না? অতীব মানে বোঝো? হ্যাঁ। আমরা কোন জিনিসকে যখন বলি না এক্সট্রিমলি, এক্সট্রিম কে বাংলায় বলি খুব,
তুই বুঝিস না। বাঙালিরা যদি এইটুকু বাংলা ভাষা না বোঝে তাহলে তো মুশকিল। আচ্ছা চলো আমরা তিনটে র্যাডিক্যাল নিয়ে এবার ফোকাস করি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। এখন র্যাডিক্যাল মাত্র স্টেবল না আনস্টেবল? র্যাডিক্যাল মাত্রই আনস্টেবল। এই কেন আনস্টেবল? অক্টেট ফিল আপ নেই, ইলেকট্রন চাই, তার জন্য আনস্টেবল। কিন্তু দেখা গেছে কি এই অগ্নিদীপ্ত হিরক কথা না, র্যাডিক্যাল মাত্রই আমরা বলেছি আনস্টেবল, কিন্তু স্টিল এই তিনজনের মধ্যে আবার রিলেটিভ স্টেবিলিটির প্রশ্ন থাকে, মানে সবাই আনস্টেবল, ইন্টারমিডিয়েট মানেই আনস্টেবল, তাও এদের তিনজনের মধ্যে রিলেটিভ স্টেবিলিটি দেখবো। আমি যখনই ছাত্রদেরকে পড়াই না স্টেবিলিটি অফ র্যাডিক্যাল, তখনই ছাত্ররা প্রথম প্রশ্ন করে, স্যার আপনি বললেন র্যাডিক্যাল আনস্টেবল, আবার স্টেবিলিটি অফ র্যাডিক্যাল মানে কি? বলতো কি বলতে চাই আমি এখানে? এদের মধ্যে রিলেটিভিটি, মানে ধরো একটা কমিউনিটিতে সবাই খারাপ, তার মধ্যেও ভালো, তাদের মধ্যে কম চোর। ঠিক আছে বলে সবাই যদি চোর হয় স্টিল ওদের মধ্যে কম চোর কে? এখানেও তাই, সবাই আনস্টেবল স্টিল এদের মধ্যে স্টেবল কে? সেটার জন্য দুটো তিনটে থিওরি বোঝাবো। এক এক প্রথমটা আসে, আমি যদি এই স্ট্রাকচারটা ভেঙে ভেঙে লিখি, সবাই একটু অ্যাটেনশন দিও। আমি একটু ভেঙে লিখছি, একটাই ভেঙে লিখবো, বাকিগুলো এমনিতে করব। এই কার্বনের মাথায় ডট আছে, দুটো হাইড্রোজেন আছে, আরেকটা মিথাইল আছে, এই তো। বলতো মিথাইল প্লাস আই এফেক্ট দেখায় নাকি মাইনাস আই দেখায়? ওই জন্য আমরা আগে ওগুলো পড়িয়ে নিয়েছি, এখন কাজে লাগাবো। মিথাইল দেখায় প্লাস আই, প্লাস আই মানেটা কি গো? নিজের থেকে ইলেকট্রনকে অন্যের দিকে দেয়া। এবার ভাবো, এর মাথায় ডট মানে ওর ইলেকট্রন দরকার না ইলেকট্রন এক্সেস ধরবো? হ্যাঁ, কেউ কিন্তু এক্সেস বলবে না, ছাত্ররা বলে কি স্যার ইলেকট্রন আছে তো এক্সেস। না না না, ওর তো আরেকটা দরকার, ওর ইলেকট্রন দরকার, এটা ইলেকট্রন এফিশিয়েন্ট। এবার হয় কি, মিথাইল যদি ওর দিকে ইলেকট্রন পুশ করে তাহলে ওর ইলেকট্রন ঘাটতি একটু পূরণ হয়ে যায়, তাই ওর ইলেকট্রন, বুঝতে পারলে কি বলছি? মিথাইল কি দেখায়? প্লাস আই, ইলেকট্রন পুশ করছে, ওর ইলেকট্রন ডেনসিটি কি হবে? একটু পূরণ হয়ে যাবে। সেম লজিক যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তুমি দেখেছো কটা মিথাইল ইলেকট্রন পুশ করে? দুটো। এখানে কটা মিথাইল ইলেকট্রন পুশ করে? তিনটে। তাহলে সবচেয়ে বেশি স্টেবিলিটি কার পাওয়া উচিত? 3 ডিগ্রি। তার মানে আমাদের লজিক 3 ডিগ্রি সব থেকে স্টেবল, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। এটা কিন্তু ইউনিভার্সালি ট্রু, এর এক্সেপশন খুব রেয়ার। তাহলে র্যাডিক্যালের স্টেবিলিটি শুধুমাত্র ডিগ্রি দিয়ে বুঝবো, যে ডিগ্রি চিনে ফেলতে পারবে সে র্যাডিক্যালের স্টেবিলিটিও বলতে পারবে। অনুষ্কা, র্যাডিক্যালের স্টেবিলিটি অর্ডার কি? 3, তারপর 2, তারপর 1। তো তুমি যদি একবার ডিগ্রি বুঝে যাও কার ডিগ্রি কত, নিশ্চিন্তে বলা সম্ভব। আচ্ছা তাহলে বলো তো, আমি যদি প্রশ্ন করতাম মিথাইল র্যাডিক্যাল আর ইথাইল র্যাডিক্যাল স্টেবল কে? মিথাইল ইথাইল স্টেবল কে? ইথাইল। কেন ইথাইল স্টেবল? এখানে তো অ্যাটলিস্ট একজন তো প্লাস আই দেয়, ওখানে কি কেউ প্লাস আই দেয় না? 0 ডিগ্রি, ওর কোনো ডিগ্রি নেই, ওটা 1 ডিগ্রিও না, 1 ডিগ্রির চেয়েও কম। তাহলে র্যাডিক্যালের স্টেবিলিটি কি দিয়ে বললাম? অন দা বেসিস অফ ইন্ডাকটিভ এফেক্ট বা ডিগ্রি। ডিগ্রি দেখে তো ইন্ডাকটিভ এফেক্ট। আরেকটা লজিক দেই, খুব ইম্পর্টেন্ট লজিক, বোর্ডের দিকে তাকিও, খুব ইম্পর্টেন্ট লজিক। আমি ইথাইল র্যাডিক্যালকে আরেকটু ভাঙবো, দেখবে এখন থেকে অর্গানিকের মজাটা আস্তে আস্তে পাবে, বুঝতে পারবে, ভালো লাগতে থাকবে অর্গানিক। আজকের ক্লাস আমার মনে হয় না খুব কঠিন লেগেছে কারো কাছে, লেগেছে না? এখন থেকে অর্গানিক আস্তে আস্তে ভালো লাগবে। মানে কি হয়, একটা লেভেল পর্যন্ত কনসেপ্টটা ঢুকে গেলে যখন দেখবে না অ্যাপ্লাই করতে পারছো তখন ভালো লাগে। আমরা ইথাইল র্যাডিক্যাল আরেকবার আঁকছি, আমি হাইড্রোজেনটাকে আলাদা করে নিলাম, লেখো আলাদা করে নাও। এই সিস্টেমেও না হাইপার কনজুগেশন হবে, আমি দেখাই হাইপার কনজুগেশন, সবাই অ্যাটেনশন দিও। হাইপার কনজুগেশন বোর্ডের দিকে, এই বন্ডের মধ্যে কটা ইলেকট্রন আছে? একটা বন্ড মানে দুটো ইলেকট্রন। ও কি করে, আমার অ্যারোটা আগে দেখো তারপর লেখো, আগে লিখতে চাও না। এখানকার যে দুটো ইলেকট্রন, একটা ইলেকট্রন এখানে আসে, আরেকটা ইলেকট্রন ওখানে আসে, একটা ইলেকট্রন ওর মাথায় যায়। তোমরা অ্যারোটা লক্ষ্য করে দেখেছো? আমি যখন এর আগে রেজোনেন্স করছিলাম, আমি জায়গাটা একটু টাইম নেব বোঝানোর জন্য, আমি অ্যারোটা এরকম দিচ্ছিলাম, আমি এখানে অ্যারোটা ওরকম দিই। এগুলোর মানে বুঝতে হবে কেন এরকম দিয়েছি। যখন দুটো ইলেকট্রনের ট্রান্সফার চলে,
তখন ফুল অ্যারো দেয়। অলওয়েজ রেজোনেন্স যেখানে যেখানে হবে দেখবে আমরা এরকম করে একটা অ্যারো দিই, অ্যারোটা সিগনিফিকেন্স আছে, টু ইলেকট্রন ট্রান্সফার, টু ইলেকট্রন মুভমেন্ট। তো অ্যারো কি ইন্ডিকেট করে? দুটো ইলেকট্রনের মুভমেন্ট চলছে। এবার র্যাডিক্যাল যখন রেজোনেন্স করে বা হাইপার কনজুগেশন করে, এর তো একটা ইলেকট্রন ছিল, তো এখানে বন্ড করার জন্য ওর আর কটা ইলেকট্রন দরকার? দুটো দরকার না একটা দরকার? একটা। তা আমি কিন্তু এখান থেকে একটা ইলেকট্রন এনেছি, তাই হাফ অ্যারো। কি বুঝলাম? খরগোশের কানের মতন একটা অ্যারো দেবো, দুটো অ্যারো দেবো না। একটা হাফ অ্যারো এখানে আনো, একটা হাফ অ্যারো এখানে আনো। তাহলে বলো তো এখানে কটা ইলেকট্রনের অ্যাকুমুলেশন হয়ে গেল? দুটো, মানে একটা বন্ড। আর একটা ইলেকট্রন চলে গেল হাইড্রোজেনের মাথায়, তাতে যেটা পাই সেটা এরকম CH2 ডাবল বন্ড CH2, আর এই জায়গায় একটা H ডট, হাইপার কনজুগেশন করলাম। এইরকম হাইপার কনজুগেশন আগের দিন বলেছিলাম, যার যতগুলো আলফা হাইড্রোজেন থাকে তার হাইপার কনজুগেশন ততগুলো হয়। বলেছিলাম না কথাটা? আবার রিপিট করি, হাইপার কনজুগেশন কতগুলো হয়? যার যতগুলো আলফা হাইড্রোজেন থাকে। এবার বোর্ডের দিকে, এই যে 1 ডিগ্রি র্যাডিক্যাল, র্যাডিক্যালের পাশের কার্বনকে আলফা বলছি। আবার রিপিট, কোনটা আলফা বলছি? র্যাডিক্যালের পাশেরটা। এখানে হাইড্রোজেন টোটাল কতগুলো দেখছো? তিনটে। টোটাল টোটাল তিনটে। তার মানে এই সিস্টেমটা তিনখানা আলফা হাইড্রোজেন থাকে বলে তিনটে হাইপার কনজুগেশন করে। তুমি একটু 2 ডিগ্রির দিকে তাকাও, নিজেরা ডিসাইড করো ওর আলফা হাইড্রোজেন কতগুলো আছে। কে বলো, জোরে বলো। 6টা। তাহলে ওর হাইপার কনজুগেশন কতবার হবে? 6বার হবে। 3 ডিগ্রিতে এসো, হাইপার কনজুগেশন 9বার। তাহলে হাইপার কনজুগেশন যার বেশি হয়, আগের দিনের একটা স্টেটমেন্ট আমার মনে আছে, more the number of hyperconjugation structure বা hyperconjugated structure, more is the stability. more hyperconjugation বেশি হলে স্টেবিলিটি বাড়ে। তাই 3 ডিগ্রি 2 ডিগ্রি থেকে স্টেবল, 2 ডিগ্রি 1 ডিগ্রি থেকে স্টেবল। তার মানে র্যাডিক্যাল স্টেবিলিটি অর্ডার দুটো লজিক দিয়ে বললাম, একটা ইন্ডাকটিভ এফেক্ট আর একটা হাইপার কনজুগেশন। পরীক্ষা যদি এক্সপ্লেনেশন চায়, তোমায় কিন্তু এই এক্সপ্লেনেশন গুলো দিতে হবে। বুঝলাম? কেউ কথা বলে না। বুঝলাম? শিওর? একদম শিওর তো বলা উচিত, কনফিডেন্স আসা উচিত। নেক্সট লেখো। আচ্ছা, পরীক্ষা যদি প্রশ্ন করি 3 ডিগ্রি র্যাডিক্যাল 2 ডিগ্রি র্যাডিক্যালের থেকে স্টেবল বেশি, চলো এক্সপ্লেইন করো, কি বলবো? হাইপার কনজুগেশন কটা? এখানে 9টা আর ওখানে 6টা। হাইপার কনজুগেশন যার বেশি তার স্টেবিলিটি বেশি। আমার তো মনে হয় এটা উত্তর লেখার জন্য বই পড়ার দরকার পড়ে না। যা শিখলে সেটাকে যদি ইংলিশ একটু সাজিয়ে লিখতে পারো, তাহলে ইংলিশ মনে হয় সাজিয়ে লিখতে পারো না, সাজিয়ে বলো তো একটা উত্তর কিভাবে ইংলিশে? In case of 3 ডিগ্রি র্যাডিক্যাল, there are no number of hyperconjugation. That's why its stability is more than 2. হ্যাঁ, শুধু নাম্বারটা বলে দিলে একটু ভালো হয়, যে 9টা আলফা হাইড্রোজেন আছে, সো 9টা হাইপার কনজুগেশন। ফাইন। নেক্সট দেখো, প্রবলেম নাম্বার 2, হাইপার কনজুগেশন নিয়ে না র্যাডিক্যাল নিয়ে প্রবলেম। দেখো, আদ্রিয়ান বাড়িতে পড়াশোনা করো? বাবা পড়াশোনাতে পার্টিসিপেট করে না? বাবা একদম করে না। মা করে? বাবাদের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, বাবাদের পক্ষে পার্টিসিপেট করা মুশকিল। এখন তো বড় হয়ে গেছে না, ছোটবেলায় যাও বা একটু বাবা মা দেখতে পারে কার কার বাবা মা পড়াশোনায় পার্টিসিপেট করে। হাত তোলো তো, মানে পারে, মানে দেখতে পারে, পড়াশোনা দেখতে পারে। ট্রাম্পাকে পারে, ওর পারে না? বাবা 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 এমনি কি করেন? ফিজিক্সের টিচার। কোথাকার? মানে স্কুলেরই রেলওয়ে হাই স্কুল আছে না আলিপুরদুয়ার, হ্যাঁ, ওখানে টিচার। আচ্ছা, পারে। বাবা কে করে? বাবা বাবা কি করেন? কোথায়? পন্ডিবাড়ি বাবা করে। আচ্ছা, তোমার বাবা তো ব্যবসাতে আছে না, চাকরি করে না? কিসের চাকরি করে? গ্রামীণ ব্যাংকে চাকরি। আর কার পার্টিসিপেট করেন? কি আজকে বাবা কি করেন? বাবা ঠিক আছে। মা কি করেন? মা কিন্তু পার্টিসিপেট করেন, মানে দেখেন তোমার পড়াশোনা। আসলে কি হবে, যত বড় হবে না বাবা মারা কিন্তু পারবে না। তো এখন দেখে না, ছোটবেলায় তো সবার, মানে আমি যেটা বলতে চাইছি না না, আস্তে আস্তে আস্তে, মানে আমি বলতে চাইছি কি,
বাবা মারা কিন্তু পারবে না আর, হ্যাঁ, মানে এটা পারা উচিত না, যারা পারবে তাদেরও ছাড়া উচিত। কারণ কি ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে না, ছাড়া উচিত, ছাড়া উচিত। ক্লাস 11-12 এ বাচ্চাদের ছেড়ে দেওয়া উচিত। ছেড়ে দেওয়া উচিত মানে এই না যে ও যাই ছিল, নিজেকে নিজের রেসপন্সিবিলিটি নিতে হবে। তোমরা নিজেরা বুঝে নাও তোমার দায়িত্ব কি। সময় আর মাত্র এই 12 পর্যন্ত সময়। এই 12 এর পরে যদি ভালো জায়গায় না যেতে পারো, বিশ্বাস করো লাইফে আর কিছু করা কঠিন হবে। কিছু হবে না সেটা বলছি না, কঠিন হবে। কারণ কি এরপরে না একটা মানে কি বলি একটা লেভেল পার করবো তো আমরা। মানে একদিন অব্দি কি হতো, নম্বর কোনো ক্লাসে কম কোনো ক্লাসে বেশি, তাতে কি তোমার যাওয়া আটকাতো? মানে এক ক্লাস থেকে এক ক্লাসে যাওয়া আটকেছে? তা তো না। কিন্তু 12 এর পরে কি হবে, 12 এর পর ব্রাঞ্চ হবে, ব্রাঞ্চ। তুমি কোন জায়গায় যাবে, ও কোন জায়গায় যাবে, তার উপর তোমার লাইফ ডিসাইড করবে। কেউ ধরো এনআইটি আইআইটি পড়তে গেল, সে কি একটা ভালো জায়গায় প্লেসমেন্ট পাবে আস্তে আস্তে। তো এরকম ভাবে না, যেহেতু একটা মেজর শিফটিং এই সময় হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। 12 এ যদি গন্ডগোল করে ফেলো, তোমার 50% প্রবাবিলিটি এস্টাবলিশ হওয়ার শেষ। 50% শেষ, 50% স্টিল থাকবে, আরো চেষ্টা করতে হবে। তো এই জন্য এই 2 বছর কিন্তু নষ্ট করো না, কোনোভাবে নষ্ট করো না। অনেকে মোবাইলে সময় নষ্ট করে, এই করে। আমার 12 এর একটি ছাত্র, আমি শুনে অবাক, গল্প করতে করতে সেদিন বললো মোবাইলে স্ক্রিন টাইম। ওর মোবাইলের স্ক্রিন টাইম কত জানো? 8 আওয়ার্স পার ডে। মানে 12 ঘন্টায় 8 আওয়ার্স মাত্র, 12 ঘন্টা। তোমার থেকে আরো বেশি। আমার তো মনে হয় স্ক্রিন টাইম 1 আওয়ারের বেশি হওয়া উচিত, কোনোভাবেই না। তোমাদেরকে কত আওয়ার্স? 20 আওয়ার্স। থাক, আমি পড়াই, আমি এগুলো নিয়ে আলোচনা করি। আমি 8 আওয়ার্স শুনে ঘাবড়ে গেছিলাম। একটা ছাত্র 8 ঘন্টা মোবাইল অন থাকে, আমি এটা ঘাবড়ে গেছিলাম। তোমাদের সাথে কথা বলে আমি আরো ঘাবড়ে গেছি। 20 ঘন্টা মোটিভেশন। এটা করো না কিন্তু তোমরা, হ্যাঁ, এটা করো না। সময় এই 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 2 বছর আছে, হ্যাঁ, ব্যাস আর নেই। তারপরে যা হবে পরে হবে, কিন্তু এই 2 বছর নষ্ট করা যাবে না। আমার এখনো আমি তো চাকরি বাকরি করি, আমার তো কিছু নেই। আমার কত আওয়ার্স হতে পারে স্ক্রিন টাইম? হার্ডলি 2 আওয়ার্স হয়, 2 আওয়ার্স তো হয় না, আরো কম হয়। তা আমার ফোনে বেশি হয়, 30 মিনিট 40 মিনিট ফোন হয়ে যায়। ফোন হয়, ফোন করে, কিন্তু আদারওয়াইজ হয় না খুব একটা। তো তোমরা এরকম করো না, মানে এত আওয়ার্স ঠিক না। হ্যাঁ, এই দুটো র্যাডিক্যাল লিখলাম, দেখো এই র্যাডিক্যালটার নিচে নাম লেখো। এই কথা না এত কথা বলো। এটার নিচে নাম লেখো অ্যালাইল র্যাডিক্যাল। অ্যালাইল কিন্তু স্পেলিংটা দেখে নিও, অ্যালাইল। আর এই র্যাডিক্যালটার নাম বেনজাইল র্যাডিক্যাল। এই নামগুলো মুখস্থ চাই। বেনজাইল কাকে বলে আমি বুঝিয়ে দিই। যেখানে দেখবে বেনজিন রিং থাকবে, তার ঠিক ওপরে যদি ডট থাকে, এটা স্ট্রাকচার দেখো, একটা বেনজিন রিং আছে, তার ঠিক ওপরে একটা ডট আছে না, এই জন্য এর নাম বেনজাইল। আর অ্যালাইল মানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, তার ঠিক পাশে ডট থাকবে। তাহলে বেনজাইল অ্যালাইল কি করে চিনবো বলো তো? বেনজাইল মানে কি? বেনজিন রিং, তার ঠিক পাশে কার্বনের ডট, ডট মানে র্যাডিক্যাল, ওটা বেনজাইল। আর অ্যালাইল মানে কার্বন কার্বন ডাবল বন্ড, তার পাশে হচ্ছে ডট, ওটা হচ্ছে অ্যালাইল। এবার যদি পরীক্ষার প্রশ্ন আসে অ্যালাইল আর বেনজাইলের মধ্যে স্টেবিলিটি কার বেশি কার কম, তাহলে কি করে হবে? এখানে কিন্তু ডিগ্রি কনসেপ্টটা খাটছে না। কেন খাটছে না দেখো, এই কার্বনটা সরাসরি কটা কার্বনের সাথে যুক্ত? একটা। সো ডিগ্রি কত বলবো? 1। এই কার্বন সরাসরি কজনের সাথে যুক্ত? একটাই, এরও ডিগ্রি 1। তার মানে যেখানে না ডিগ্রি 1 সেখানে তো তুমি ওই লজিক দিতে পারছো না, না যে ডিগ্রি বেশি নাম্বার অফ আলফা হাইড্রোজেন দিয়েও হবে না। কেন হবে না? এখানে আলফা হাইড্রোজেন আছে কি একটাও? একটাও নেই। এখানে আলফা হাইড্রোজেন একটা, তাহলে সেই হিসেবে স্টেবিলিটি বেশি হওয়া উচিত। কি হয় যদি কোথাও রেজোনেন্স হওয়ার সম্ভাবনা থাকে, আমি দেখাবো রেজোনেন্সের সম্ভাবনা কেন আছে এখানে। সেখানে হাইপার কনজুগেশন দেখা যাবে, কারণ হাইপার কনজুগেশনকে রেজোনেন্স ডমিনেট করে।
রেজোনেন্সে বন্ড হয়, মনে আছে আগের দিন বলেছিলাম হাইপার কনজুগেশনকে বলে নো বন্ড রেজোনেন্স, ওই জন্য হাইপার কনজুগেশন রেজোনেন্সকে ডমিনেট করে না, উল্টোটা হয়। এবার অ্যাটেনশন দাও, রেজোনেন্স কোন সিস্টেমে হয় কি হয় না তার কিছু লজিক দেখিয়েছিলাম। আমি বলেছিলাম কোন কার্বন যদি পাই বন্ডেড থাকে, তার পাশের কার্বনে যদি লোন পেয়ার, নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ, র্যাডিক্যাল এইসব থাকে, সেখানে রেজোনেন্স হবে, অর্থাৎ এখানে রেজোনেন্স হবে। এবার আমি একটা রেজোনেন্স করছি, দেখো র্যাডিক্যালের রেজোনেন্স সাবধান, কিভাবে করতে বলেছিলাম বলতো? র্যাডিক্যাল রেজোনেন্স ফুল অ্যারো না, হাফ অ্যারো। এবার এটাই সবচেয়ে কঠিন অ্যারো হয়, মানে হাফ অ্যারো দেওয়াটা মুশকিল। তাকাও, এখানকার একটা ইলেকট্রনকে আনলাম, দেখেছো ফুল অ্যারো দিলাম না, কেন দিলাম না গো? একটা ইলেকট্রন আসছে, দেন এই পাই বন্ডের যে দুটো ইলেকট্রন ছিল, একটাকে আনো, একটাকে এর মাথায় দাও, তারপরে যে স্ট্রাকচারটা হবে সেটা আমরা লিখবো। দেখেন কি লিখছি, CH2 এর মাথায় ডট, এটা হয়ে গেল সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ব্যাস রেজোনেন্স করে দিলাম। এটা এখানে আসতে পারে, এটা আবার ব্যাক টু এখানে যেতে পারে, এই দুটো স্ট্রাকচারে ওরা রেজোনেন্স করে, অর্থাৎ অ্যালাইল এর রেজোনেটিং স্ট্রাকচার দুটো। বুঝলাম? অ্যালাইল এর রেজোনেটিং স্ট্রাকচার কটা? দুটো। একটু বেনজাইলে যাই, বেনজাইলেও রেজোনেন্স হবে, আমি করছি রেজোনেন্স বেনজাইল। বলো প্রথম অ্যারো কোন দিক থেকে কোন দিকে দেব? এই ডট থেকে একটা এখানে আসলো, এখান থেকে একটা গেল, এখান থেকে একটা গেল, স্ট্রাকচারটা বানাও। ডাবল বন্ড CH2 থাক, ডট এই 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 দুজনকে একসাথে বসাবো না কিন্তু নেক্সট, এটা ফাজলামো। বলো তো পরেরটা কি করা উচিত? আরো হবে, আরো হবে এইভাবে, এ আবার আসলো, এ আবার গেল, এ আবার গেল। কঠিন জিনিস আমি পড়াচ্ছি, তোমরা ইয়ার কি করছো? তুমি ইজি বললে না, মানে আমি এই যে অ্যারো গুলো দিচ্ছি, অ্যারো গুলো ছাত্ররা কোনো কথা ফেলতে দেয় না, ধরে না একটা করে। আরো হবে, আরো হবে, এটাকে এখানে দাও, এটাকে এখানে দাও, এটাকে তুলে দাও, এই এই ডট ডাবল বন্ড CH2 লাস্ট আর একবার হবে। এগুলো বাড়িতে বসে বসে হাতে হাতে করো তো, হাতে হাতে করবে, একা একা করবে। এই প্রবলেম হয় স্যার রেজোনেন্স না প্রবলেম হোক, বারে বারে করে প্রবলেম দূর করবে। তুমি জানো এগুলো আমাদেরকে কেউ শেখায়নি, আমাদেরকে কেউ শেখায়নি এগুলো, বিশ্বাস করো, সব পড়ে পড়ে শিখেছি আমরা, একা একা পড়ে শিখেছি। আমাদের সময় স্যাররা বলতো টিক দিত শুধু, এটা পড়ো এটা পড়ো এটা পড়ো, ব্যাস শেষ পড়া। এরকম ভাবে বোর্ডে করে ইয়ে করে পড়ে দেয়, ওরে বাবা, এগুলো স্বপ্নের ব্যাপার ছিল, এগুলো সব আমরা একা একা পড়ে পড়ে বুঝেছি। নাও সবগুলো রেজোনেন্স করলাম, ডান। এটা তাকাও, এখান থেকে শুরু করে যে এই পর্যন্ত আসলাম, দেখো তো কতগুলো রেজোনেন্স করলাম? পাঁচটা, পাঁচটা। বেনজাইলে রেজোনেটিং স্ট্রাকচার হয় পাঁচটা, অ্যালাইলে রেজোনেটিং স্ট্রাকচার কটা? মাত্র দুটো। এবার আগের দিন আরেকটা থিওরি পড়িয়েছিলাম, মনে করাবো? যার রেজোনেটিং স্ট্রাকচার বেশি তার স্টেবিলিটি তত বেশি। তাহলে বলো তো বেনজাইল স্টেবল বেশি না অ্যালাইল স্টেবল বেশি? বেনজাইল স্টেবল বেশি। এত সোজা, মানে সোজা, পরীক্ষায় এটা খুব আসে। বলো বলো কি বলছো বলো, কিছু বলবে না? না, এই বেনজাইল আর অ্যালাইল কে স্টেবল বেশি? বেনজাইল স্টেবল বেশি। যদি বলে না আলফা কোথায় হয় বলতো? যেখানে রেজোনেন্স হয় না সেখানে হাইপার কনজুগেশন দেখতে হয়, কিন্তু যেখানে রেজোনেন্স হয়, রেজোনেন্স তো হাইপার কনজুগেশনকে ডমিনেট করে। এখানে আমরা হাইপার কনজুগেশনের দিকে তাকাবোই না, কারণ কি রেজোনেন্স হয়। যদি রেজোনেন্স না হতো আমি হাইপার কনজুগেশন দেখতাম। আমরা বলবো বেনজাইল অ্যালাইলের থেকে স্টেবল বেশি, কারণ কি এখানে রেজোনেন্স হয়, এখানে তো পাঁচটা রেজোনেন্স, এখানে দুটো রেজোনেন্স। আজকে ক্লাস আমরা স্টপ করব এখানে। মোটামুটি কি বোঝা গেছে? ইয়েস স্যার ভালো বোঝা গেছে? আচ্ছা আমি না 2-3 দিন মাঝখানে সময় পাইনি তোমাদের জন্য নোটস বানানোর জন্য, আমাকে গ্রুপে কয়েকজন লিখেছো। আমি কাল পরশু, মানে আমার একদম টানা 4 দিন ছুটি আছে বুঝলে। হ্যাঁ, যা যা বাকি আছে পেন্ডিং গ্রুপে একবার লেখো, স্যার এই জিনিস, হ্যাঁ জিও আছে যা যা পেন্ডিং আছে স্যার এই জিনিসের নোটস পাঠানো হয়নি, আমি সব এই 4 দিনের মধ্যে করে পাঠিয়ে দেবো। স্যার কয়টা ক্লাস